ইট ইজ নট আ ইস্যু অফ জাস্ট ওয়েস্ট বেঙ্গল, এটা অ্যাক্টিভ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে। এত ক্রাইম আছে এখন পশ্চিমবঙ্গতে, এই সিচুয়েশনটা ইট ইজ নাও ডেভেলপিং ইন্টু আ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। পশ্চিমবঙ্গের মানুষ ভাবছেন ও সেন্ট্রালে মোদি আর পশ্চিমবঙ্গে দিদি, কারণ এদের মধ্যে গোপন আঁতাত আছে কি নেই একটু আমাদেরকে ক্লিয়ার করে বলুন তো। এটা তো একেবারে কনস্পিরেসি থিওরি। যে স্পিচ দিলেন মোদি এই বঙ্গতে, সেটা থেকে ক্লিয়ার হয়ে যাবার উচিত, কেন কি উনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন ওখানে একেবারে কম্ব্যাটিভ ল্যাঙ্গুয়েজ। এই যখন সেটিং হয় তো তখন এই ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। সেটিং যখন হয় এরকম হত্যা হয় না। যখন আপনি এসআইআর করছেন, আপনি কনস্টিটিউশনকে ফলো করছেন, আপনি অ্যান্টি কনস্টিটিউশন। যখন আপনি কনস্টিটিউশনকে ফলো করছেন, আমাদের সেটিং আছে, তাহলে টিএমসি কে ভোট করবার, বিএজেপি কে ভোট করবার একই, এটাই বলা তো হচ্ছে। ইট ইজ নট দ্য কেস। আমিও মোদিকে কত গালি দিয়েছি, আপনি আমার টুইটার টাইমলাইন থেকে দেখেন কি কি বলেছি। আপনার নামে কটা কেস হয়েছে? জিরো। সেই নীলকমল সেলস পার্সন যে আছে, কি নামটা ভুলে গেছি, সাকেত গোকে। হ্যাঁ সাকেত, আমরা ওকে নীলকমল, সরি আই ওয়ান্ট টু ইউজ আ ব্যাড ওয়ার্ড, আই এম নট গোইং টু ইউজ ইট। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় সিপিএম এর মেধাবী ছাত্রী। হ্যাঁ, আই এগ্রি উইথ দ্যাট। পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে হয়ে যাবে? আই বিলিভ সো। এই রকম পুলিশ একটা স্মল এরিয়া, সন্দেশখালী অত বড় নেই, ওইখানে দেখুন ফাইন শাহজাহান শেখ। তারপরে মিরাকুলাসলি যখন শাহজাহান শেখ নিজে অ্যাপিয়ার হয়, কি আপনি দেখলেন সেই ভিডিওটা? কোনো বড় লাট সাহেবের মতন এই চলছে, আর এই সব পুলিশ এসকোর্ট, অ্যারেস্ট নয়, পুলিশ এসকোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভিক্টরি পাবেন, উনি 1000 সিট অ্যাসেম্বলিতে নেবেন। আপনি আমাকে ভীষণ ইনসাল্ট করেছেন, আমি উঠে গিয়ে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়েছে। ভোট ঘোষণা কিন্তু কতটা শান্তিপূর্ণ ভোট আমাদের এখানে হবে সেটাই এই মুহূর্তের দেখার, কারণ নিরাপত্তা আমাদের এখানে নেই বললেই চলে। রক্তের উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোট হয়, সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে কমিশনার কতটা নিরাপত্তা দিতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে ভোট হয় সেটা কতটা ভয়মুক্ত হতে পারবে, তার জন্য আমার সঙ্গে রয়েছেন, আজকে আলোচনা করব আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা অর্থনীতিবিদ অভিজিৎ আয়ার মিত্র। কথা বলবো স্যারের সাথে। স্যার, ভারতের প্রতিরক্ষা নীতি, আন্তর্জাতিক এই যে নিরাপত্তার বিষয় বা কৌশলগত বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলো আপনি যে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই কাজ সম্বন্ধে যদি আমাদের দর্শকদের কাছে একটু, এই যে নিরাপত্তা বিষয়টা কতটা আমাদের মজবুত ভারতবর্ষের, সেটা নিয়ে যদি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তো আমি কি করি যে নিউক্লিয়ার সিকিউরিটি দেখি, সেটা আমার স্পেশালাইজেশন। কি নিউক্লিয়ারতে কি হচ্ছে, যে দুটোই, সিভিলিয়ান নিউক্লিয়ার এনার্জি আর মিলিটারি নিউক্লিয়ার, আমরা কি অফেন্সিভ ডিফেন্সিভ এইসব করি। এখন আমি দেখেছি যে যখন আপনি করছেন আর ডিফেন্স স্ট্র্যাটেজি জেনারেলি স্টাডি করছেন, ওইটাকে ইকোনমিক্স থেকে ডিভোর্স করতে পারবেন না। সব কিছু যেই দেশের ডিফেন্সটা হয় সেই ইকোনমিক্স থেকেই আসে। আর ইকোনমিক্স ঠিক করে স্টাডি করবার জন্যে দুটো জিনিস এসেনশিয়াল। একটা এক দেশের পলিটিক্স, আর দুটো হলো দেশের সোশিওলজি। সোশিওলজি মানে সোসাইটিটা কেমন বিহেভ করে, আর এটা তো পলিটিক্স সোশিওলজি একেবারে লিঙ্কড। তো আমি কি করি, আমি দেখি যে কি সব ট্রেন্ডস হচ্ছে পলিটিক্সতে যে ইকোনমিক্সকে অ্যাফেক্ট করে, আর সেই হলে ডিফেন্সকে কি রকম ওই অ্যাফেক্ট করবে। আন্তর্জাতিক কৌশলগুলো কি হতে পারে? ইন্টারনাল ডিফেন্সও এক্সটার্নাল ডিফেন্সও। তো এটাই আমি আমার কাজটা, আর এই সবই আমি করি। আর যখন আমাদের ভীষণ ইন্টার্নসগুলোরা আছে, ওদের আমি ট্রেন করি, আর
ব্যাস এটাই স্যার, এটা জাতীয় আমার কাজ। নিরাপত্তার ব্যাপারটা, এই যে আন্তর্জাতিক একটা কৌশল আপনারা অবলম্বন করেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, তো সেইগুলো সেটা কিভাবে স্যার করেন সেটা, মানে এই যে আপনারা ভাবেন, এই যে সম্প্রতি একটা যুদ্ধ নিয়ে গেল রব, এখনও 16তম যুদ্ধে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আন্তর্জাতিক কৌশল, ভারতবর্ষের কৌশল বলুন বা এই যে স্ট্র্যাটেজিটা তৈরি বা স্ট্র্যাটেজিটা কিভাবে দেখেন আপনারা, বা এই নিরাপত্তা, ভারতের নিরাপত্তার বিষয়টা? তো এটাতে কি হয় যে ভারতের যে স্ট্র্যাটেজিস আছে ওইটা এত মিনিস্কুল। সিম্পল এক্সপ্লেনেশন, যদি আপনি একটা কি চচ্চড়ি তৈরি করছেন, ঠিক, এটাতে ফার্স্ট ক্লাস চচ্চড়ি তৈরি করবেন, ইম্যাজিন চচ্চড়ি স্ট্র্যাটেজি আমি এই রকম বলছি, ঠিক, ওইটাতে এক জিনিসও ঠিক হলে না, কি জিরে গুঁড়োতে এই লেগে গেছে, কি ফাঙ্গাস লেগে গেছে, চচ্চড়িটা বাজে। আপনার মাছও একদম ফার্স্ট ক্লাস ছিল, পেঁয়াজ কলিও ফার্স্ট ক্লাস ছিল, লঙ্কা গুঁড়োও ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু জিরে গুঁড়োটা বাজে ছিল, চচ্চড়িটা ঠিক হবে না। তো এটা ভীষণ ইন্টারডিসিপ্লিনারি। আর যখন এর জন্যেই আমি দেখছি স্টেট স্ট্র্যাটেজি, কেন আমি বেঙ্গলের পলিটিক্সের ওপর এই করছি, মানে সেই যে জিরো গুঁড়ো আমি বললাম তো বাজে হয়ে গেছে, ওই রকম বেঙ্গলতে কি হয়, ওইটা বর্ডার স্টেট, বাংলাদেশ থেকে যে সব ইনফিল্ট্রেশন হচ্ছে আর যে ইলিগ্যালিটি হচ্ছে, লোকরা ভুলে গেছে যে এই যে আমরা 1971-এ ইস্ট বেঙ্গলকে, ইস্ট পাকিস্তানকে হেল্প করলাম বাংলাদেশ হওয়ার জন্যে, সেই সব যে আমরা ওয়েপন্স দিলাম সেই ফেরত এসে নাক্সাল মুভমেন্ট হয়ে গেল। তো এটা দেখবার আমি ভীষণ কেয়ারফুলি দেখি। আর এখানে কি হয় যে আমাদের ভীষণ যে ইন্টারনাল থ্রেটস আছে, ওইটা থেকে a lot of them are coming, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি আছে? a lot of them are coming from Bengal. ওয়েস্ট বেঙ্গল এখন, যদি আপনি এই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেন about 15-20 years back, আমি বলতাম না কি ওয়েস্ট বেঙ্গল ইজ নাও আ ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম। কিন্তু এখন যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, যে আমরা দেখছি যে স্মাগলিং হচ্ছে, যে পিপল স্মাগলিং হচ্ছে, আর কি টাইপের লোকরা আসছে, মোস্টলি জামাত টাইপ, সেখানে যে জামাতকে ভোট করে ওই টাইপরা আসছে, সেটা অ্যাক্টিভ থ্রেট হয়ে গেছে আমাদের জন্যে। যে রোহিঙ্গাগুলোরা আসছে, আপনি দেখেছেন রোহিঙ্গা, আপনি জানেন বার্মাতে কি হলো, তো সব বলে কি ও এত হত্যা হয়েছে রোহিঙ্গার, এই সব না, প্রথমে কে গিয়ে পুলিশকে সেখানে হত্যা করলো? রোহিঙ্গারা। আর তারপরে স্টেটটা রিয়াক্ট করলো। কিন্তু রোহিঙ্গাদের যে কার্যত কোনো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে, বলা হচ্ছে যে রোহিঙ্গা খুঁজে পেয়েছেন। তো এমনকি নির্বাচন কমিশনারকে এই প্রশ্ন করেছে, জার্নালিস্টরা প্রশ্ন করেছে। প্রশ্ন তো করতেই থাকেন, কেন কি কেউ আইডেন্টিটি ডিসক্লোজ করে না, ফাইন্ডিং ইজ ডিফিকাল্ট। কটা রোহিঙ্গা পেয়েছেন? কত রোহিঙ্গা, আপনি গিয়ে জম্মুতে দেখুন কত রোহিঙ্গা এসছেন, পুরো একটা জম্মুতে রোহিঙ্গা কলোনি আছে, আপনি জানেন, ওপেনলি শ্রীনগরতে আছে, শ্রীনগরতে কিন্তু দেখা যায়, কেন কি ওরা অত কাশ্মীরের মতন ফর্সা নয়, তো দেখে আপনি বুঝতে পারেন কি এরা তো এখান থেকে। পশ্চিমবঙ্গে কত কোটি রোহিঙ্গা উদ্ধার হল? we don't know, কিন্তু lots of them have come, হার্ডকোর ফান্ডামেন্টালিস্ট, আর জামাত থেকে হার্ডকোর ফান্ডামেন্টালিস্ট এসেছে। তো তাই আমি বলছি এটা, যে ইট ইজ নট আ ইস্যু অফ জাস্ট ওয়েস্ট বেঙ্গল, এটা অ্যাক্টিভ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে। আর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে বঙ্গতে এখন, অ্যালাউ করছেন আপনি এতে এত ইলিগ্যালিটি। দেখুন ইলিগ্যালিটি তাই ইংরেজিতে বলে ফাঞ্জিবল, মানে কি যদি আপনি একটা গাঞ্জার বিজনেস আরম্ভ করেছেন, আপনি সবাইকে গিয়ে গাঞ্জা সেল করছেন, সাডেনলি কেউ এসে বলে আপনি হাশিশও করবেন, আপনি বলবেন না 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 না, আমি প্রিন্সিপালড ফেলো, আমি বাস গাঞ্জা করব, হাশিশ করব না, আপনি হাশিশও নিয়ে যাবেন। তারপরে ওই এসে জিজ্ঞেস করবে আপনি AK-47 স্মাগলিং করবেন, হ্যাঁ করব।
সব ইলিগ্যালিটি বড় ইলিগ্যালিটি হয়ে যায়। যে বাচ্চা এখন কুকুরের হত্যা করছে, ও কালকে নিজের মায়ের হত্যা করবে, বাবার হত্যা করবে, নিজের বোনের হত্যা করবে। আপনি দেখবেন এই সাইকোর যে সাইকোলজি হয়, যে সিরিয়াল কিলার যে সাইকোলজি হয়, ওই প্রথমে বাড়িতে আরম্ভ হয়, ছোট ছোট এই বেড়াল কেটে, কুকুরে কেটে, এই রকম ক্রাইম। এই রকম এত ক্রাইম আছে এখন পশ্চিমবঙ্গতে। এই সিচুয়েশনটা ইট ইজ নাও ডেভেলপিং ইন্টু আ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। বেঙ্গলতে কি হয়, ওইটা বর্ডার স্টেট। বাংলাদেশ থেকে যে সব ইনফিল্ট্রেশন হচ্ছে আর যে ইলিগ্যালিটি হচ্ছে, লোকরা ভুলে গেছে যে এই যে আমরা 1971-এ ইস্ট বেঙ্গলকে ইস্ট পাকিস্তানকে হেল্প করলাম বাংলাদেশ হওয়ার জন্যে, সেই সব যে আমরা ওয়েপন্স দিলাম, সেই ফেরত এসে নাক্সাল মুভমেন্ট হয়ে গেল। তো এটা দেখবার আমি ভীষণ কেয়ারফুলি দেখি। আর এখানে কি হয় যে আমাদের ভীষণ যে ইন্টারনাল থ্রেটস আছে, ওইটা থেকে a lot of them are coming, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি আছে? a lot of them are coming from Bengal. ওয়েস্ট বেঙ্গল এখন, যদি আপনি এই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেন about 15-20 years back, হ্যাঁ, আমি বলতাম না কি ওয়েস্ট বেঙ্গল ইজ নাও আ ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম। কিন্তু এখন যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, যে আমরা দেখছি যে স্মাগলিং হচ্ছে, যে পিপল স্মাগলিং হচ্ছে, আর কি টাইপের লোকরা আসছে, মোস্টলি জামাত টাইপ, সেখানে যে জামাতকে ভোট করে ওই টাইপরা আসছে, সেটা অ্যাক্টিভ থ্রেট হয়ে গেছে আমাদের জন্যে। যে রোহিঙ্গাগুলোরা আসছে, আপনি দেখেছেন রোহিঙ্গা, আপনি জানেন বার্মাতে কি হলো? তো সব বলে কি ও এত হত্যা হয়েছে রোহিঙ্গার, এই সব না। প্রথমে কে গিয়ে পুলিশকে সেখানে হত্যা করলো? রোহিঙ্গারা। আর তারপরে স্টেটটা রিয়াক্ট করলো। কিন্তু রোহিঙ্গাদের যে কার্যত কোনো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে, বলা হচ্ছে যে রোহিঙ্গা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, তো এমনকি নির্বাচন কমিশনারকে এই প্রশ্ন করেছে, জার্নালিস্টরা প্রশ্ন করেছে। প্রশ্ন তো করতেই থাকেন, কেন কি কেউ আইডেন্টিটি ডিসক্লোজ করে না? ফাইন্ডিং ইজ ডিফিকাল্ট। কটা রোহিঙ্গা পেয়েছেন? কত রোহিঙ্গা, আপনি গিয়ে জম্মুতে দেখুন কত রোহিঙ্গা এসছে। পুরো একটা জম্মুতে রোহিঙ্গা কলোনি আছে, আপনি জানেন? ওপেনলি শ্রীনগরতে আছে, শ্রীনগরতে কিন্তু দেখা যায়। কেন কি ওরা অত কাশ্মীরের মতন ফর্সা নয়, তো দেখে আপনি বুঝতে পারেন কি এরা তো এখান থেকে। পশ্চিমবঙ্গে কত কোটি রোহিঙ্গা উদ্ধার হল? we don't know, কিন্তু lots of them have come. হার্ডকোর ফান্ডামেন্টালিস্ট, আর জামাত থেকে হার্ডকোর ফান্ডামেন্টালিস্ট এসেছে। তো তাই আমি বলছি এটা, যে ইট ইজ নট আ ইস্যু অফ জাস্ট ওয়েস্ট বেঙ্গল, এটা অ্যাক্টিভ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে। আর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে বঙ্গতে এখন, অ্যালাউ করছেন আপনি এতে এত ইলিগ্যালিটি। দেখুন, ইলিগ্যালিটি তাই ইংরেজিতে বলে ফাঞ্জিবল। মানে কি যদি আপনি একটা গাঞ্জার বিজনেস আরম্ভ করেছেন, আপনি সবাইকে গিয়ে গাঞ্জা সেল করছেন, সাডেনলি কেউ এসে বলে আপনি হাশিশও করবেন, আপনি এই বলবেন না 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 না, আমি প্রিন্সিপালড ফেলো, আমি বাস গাঞ্জা করব, হাশিশ করব না। আপনি হাশিশও নিয়ে যাবেন। তারপরে ওই এসে জিজ্ঞেস করবে আপনি AK-47 স্মাগলিং করবেন? হ্যাঁ, করব। সব ইলিগ্যালিটি বড় ইলিগ্যালিটি হয়ে যায়। যে বাচ্চা এখন কুকুরের হত্যা করছে, ও কালকে নিজের মায়ের হত্যা করবে, বাবার হত্যা করবে, নিজের বোনের হত্যা করবে। আপনি দেখবেন এই সাইকোর যে সাইকোলজি হয়, যে সিরিয়াল কিলার যে সাইকোলজি হয়, ওই প্রথমে বাড়িতে আরম্ভ হয়, ছোট ছোট এই বেড়াল কেটে, কুকুরে কেটে, এই রকম ক্রাইম। এই রকম এত ক্রাইম আছে এখন পশ্চিমবঙ্গতে। এই সিচুয়েশনটা ইট ইজ নাও ডেভেলপিং ইন্টু আ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট।
কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলছেন পাল্টানো দরকার, তিনি নিজেই বলেছেন পাল্টানো দরকার, এবার চাই বিজেপির সরকার। হ্যাঁ। তার স্লোগানটাই এইটা, নরেন্দ্র মোদীর এই স্লোগানে কিন্তু বাংলার মানুষ উজ্জীবিত হয়েছে, হ্যাঁ। বাংলার মানুষ একটা প্রাণ ফিরে পেয়েছে। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে, এই প্রথম পশ্চিমবঙ্গে তিনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। হ্যাঁ। ব্রিগেডের মাঠ কার্যত মোদি মোদি ঝড়, সাধারণ প্রান্তিক মানুষ খালি পায়ে এসেছেন, তারা গামছা গলায় দিয়ে এসেছেন, কোথাও জল খাচ্ছেন, কোথাও মুড়ি খাচ্ছেন, মোদিকে একবার দেখার জন্য। হ্যাঁ। প্রধানমন্ত্রী নিজেও উচ্ছ্বসিত। তাহলে কি মনে হচ্ছে এই যে প্রধানমন্ত্রীকে দেখে মানুষ এত আবেগ আপ্লুত হয়ে যখন সেই একটা ডিজায়ারও আছে, তো পরিবর্তন হওয়ার জন্যে ইলেকশনটি কী হয় দেখবার উচিত। আমার প্রবলেম কি হয়েছে, লাস্ট টাইমও এই ফিলিং ছিল। আপনি দেখবেন যে মোদির যে পার্সোনাল পপুলারিটি আছে সে ভীষণ হাই হয়। প্রথমে কি মোদির পপুলারিটি বিজেপির পপুলারিটিকে ট্রান্সলেট হবে, দুটা যখন ট্রান্সলেট হবেও তখন সেই যে স্পাই নেটওয়ার্কগুলোর আছে টিএমসির আর যে গুন্ডাগার্দি নেটওয়ার্ক আছে, উনি অ্যালাউ করবেন ওকে গিয়ে। দেখুন এইটাতে 2 প্রবলেম ছিল। এক ছিল বাজে ভোট দেওয়ার, সেই এসআইআর থেকে চলে গেছে, ঠিক, অর ইজ ইন দ্য প্রসেস অফ গোয়িং আউট। দুটো হয়েছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, কি তুমি গিয়ে করলে আমি তোমার হাত পা কেটে দেব। সে কন্ট্রোল করতে সিআরপিএফ ডিপ্লয় হবে, সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয় হবে। এখন আপনি ওইটা আপনাতে নির্ভর, আপনি করবেন না কি। স্যার, প্রধানমন্ত্রী 1 ঘন্টা বক্তব্য রাখলেন, প্রধানমন্ত্রীর এবার বক্তব্যে মানুষ উজ্জীবিত কার্যত। কিন্তু একটা জিনিস মানুষ, এত করাপশান, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়, হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়ান। ঠিক। পশ্চিমবঙ্গের মানুষ ভাবছেন ও সেন্ট্রালে মোদি আর পশ্চিমবঙ্গে দিদি, কারণ এদের মধ্যে গোপন আঁতাত আছে কি নেই, একটু আমাদেরকে ক্লিয়ার করে বলুন তো। এটা তো একেবারে কনস্পিরেসি থিওরি। যে স্পিচ দিলেন মোদি এই বঙ্গতে, সেটা থেকে ক্লিয়ার হয়ে যাবার উচিত। কেন কি উনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন ওখানে একেবারে কম্ব্যাটিভ ল্যাঙ্গুয়েজ, এই যখন সেটিং হয় তো তখন এই ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। কিন্তু সে তো 5 years ago অলসো একেবারে ক্লিয়ার ছিল। কেন কি যখন টিএমসি উইন করলো, আপনি দেখলেন কী রকম এসে হত্যা হয়েছে বিজেপি ওয়ার্কার্সদের, বিজেপি সাপোর্টার্সদের। কিছু এত ওভার্ট সাপোর্টার নেই, সেই বেচারা একটা ছিল যে অ্যাবান্ডেন্ড কুকুরে এই করতো, ওকে এসে কেটে ফেলেছে। ওর যে বেচারা কুকুরের বাচ্চা ছিল সেটাকে অভিজিৎ সরকার কুকুরের বাচ্চায় কেটে ফেলেছে। কে করে এরকম? এই আপনাদের যখন বলে এই সব সেটিং যখন হয় এইরকম হত্যা হয় না। এইটাতে কি হচ্ছে কি আমাদের নিজেকে আমরা কন্ডিশন করে রেখেছি যে কংগ্রেস টিএমসি কমিউনিস্ট করতেন, যখনই পাওয়ারে এসে সব অপোজিশন ডিসমিস করে দেবে, সব অপোজিশন গভর্নর ডিসমিস করে দেবেন, সব অপোজিশনের যে গভর্নমেন্ট অ্যাপয়েন্টিজ আছে সব ডিসমিস করে দেবেন, আর যে চাই সেই হবে। এই রকমের সরকার চলে না। একটা কনস্টিটিউশনাল নর্ম আছে। কেন কি এটা দেখুন, এই প্রবলেম, এটা একটা এত পারভার্টেড আর্গুমেন্ট। গভর্নমেন্ট কনস্টিটিউশনে ফলো করছে তাই গভর্নমেন্ট সেটিংয়ে আছে। আপনি দেখেছেন এই সেই ট্র্যাপ, এই ট্র্যাপ। যখন আপনি এসআইআর করছেন আপনি কনস্টিটিউশনকে ফলো করছেন, আপনি অ্যান্টি কনস্টিটিউশনাল। যখন আপনি কনস্টিটিউশনকে ফলো করছেন আমাদের সেটিং আছে, তাহলে টিএমসিকে ভোট করবার, বিজেপিকে ভোট করবার একই, এটাই বলা হচ্ছে। তো ইট ইজ নট দ্য কেস। সে মোদি কি এক্সাম্পল সেট করছে, সেখানে গুন্ডাগর্দি হয়, যখন চাই আপনাকে অ্যারেস্ট করে নেবে। আপনার এগেনস্টও কেস করেছেন, তো কত কেস করেছেন? 10টা। মোদিকে কি, আমিও মোদিকে কত গালি দিয়েছি, আপনি আমার টুইটার টাইমলাইনতে গিয়ে দেখুন কি কি বলেছি। আপনার নামে কটা কেস হয়েছে? 0। ওড়িশাতে কেস ছিল, সেটা ডিফারেন্ট। সে আমি ওইখানে যে মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু স্যার একটা জিনিস আমার, এখানে 0 কেন?
কেন জিরো? তো দেখুন, এই একটা অল্টারনেটিভ। যখন আপনি পরিবর্তন চাই, আপনি দেখছেন যে একটা পার্টি আছে যে এইসব করে না, আর আরেকটা পার্টি আছে যে এইসব করে। কিন্তু স্যার ইডির সামনে থেকে মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসছে, না, না, তার না। কোনো বিচার হচ্ছে না? এই ইডি গ্রেপ্তার করতে পারলো না কেন? ইডি এক প্রাইভেট কোম্পানির ফাইলটা নিতে গেল কেন? কি সেই কোম্পানির অ্যালিগেশন ছিল কি ও ফ্রড করছে। মুখ্যমন্ত্রীর ওইটাতে কি কাজ? বাইরে গিয়ে থামছেন ওকে। আপনি কখনো দেখেছেন যখন আদানির এগেনস্ট সেই নিউ ইয়র্ক কোর্টতে কোনো এই ছিল, কেস ছিল, আপনি কি গিয়ে দেখলেন যে মোদি গিয়ে ওর হাত থেমে বললেন না না না, এ তো আমার বন্ধু, তুমি কিচ্ছু করবে না? যখন এখন অনিল আম্বানির এগেনস্ট কেস চলছে, আপনি গিয়ে দেখেছেন কি মোদি গিয়ে ওর হাত থেমে বলেছে না না, একে তুমি কিচ্ছু করবে না? না, হচ্ছে তো। কিন্তু এখানে প্রাইভেট কোম্পানির জন্যে যে উনির এমপি আকে পাগলিকা মহুয়া, সেই নীলকমল সেলস পার্সন যে আছে, কি নামটা ভুলে গেছি, কি, সাকেত গোখেল। হ্যাঁ সাকেত, সেম থিং, নীল, আমরা ওকে নীলকমলই বলি। সেই নীলকমল, পাগলিকা মহুয়া, এই সব পার্লামেন্টতে এসে বলেন এই আদানি আম্বানি আর এখানে চিফ মিনিস্টার গিয়ে ফিজিক্যালি ইডি রেড একটা স্টপ করছে। তো তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না? তো তাহলে কি সেটিং? এইটাই তো ট্র্যাপ। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে ইন্টারফিয়ার করে, এ বলবেন ফেডারেল স্ট্রাকচার ভঙ্গ হচ্ছে, ডেমোক্রেসির, সরি, আই ওয়ান্টেড টু ইউজ আ ব্যাড ওয়ার্ড, আই এম নট গোয়িং টু ইউজ ইট। আমার বাংলাটা অত ভালো নয়, কিন্তু বাংলাতে ব্যাড ওয়ার্ড আমি ভীষণ ভালো বলি। কিন্তু সেটাতে কি হবে যে ওরা এসে বঙ্গর এই করছে ওই করছে, আমাদের ফ্রিডমটা নিচ্ছে, এটা ফেরত সেই কি যে ব্রিটিশার করতো সেই আমাদের সঙ্গে করছে। উই নো দিস। করলে ট্র্যাপ, স্যার না অ্যাকশন করলে কেন একটা দেখতে trap। পাচ্ছি না? আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাকশন কোথায় থেমে যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গে অ্যাকশন নিতে এত যত কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড অ্যাকশন আছে সে নেওয়া যাবে। যে কনস্টিটিউশনালি ম্যান্ডেট, সো ফর এক্সাম্পল লাস্ট টাইম যখন লাস্ট ইলেকশনতে যখন টিএমসি অ্যাসেম্বলি জিতে গেল, কী সব হত্যা হয়েছে আমরা ক্যামেরাতে দেখেছি লাইভ, ঠিক? পোস্টপোল ভায়োলেন্স। সেই টাইমতে কি আপনি গভর্নমেন্টের ডিসমিস করতে পারেন না? নতুন ম্যান্ডেট নিয়ে এসছে, কি কনস্টিটিউশনাল প্রভিশনের আন্ডার আপনি ডিসমিস করবেন? স্যার তার মানে ম্যান্ডেটই গুরুত্বপূর্ণ, নিরাপত্তার বিষয়টা এই তো প্রবলেমটাই এইটা, যে আমরা এক গভর্নমেন্ট, যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে সে কনস্টিটিউশনকে ফলো করবে, যে স্টেট গভর্নমেন্ট আছে ওই সব সময় দেখবে কি আমি কনস্টিটিউশন কী রকম ইভেড করতে পারি। তাই আমি আপনাকে বললাম তো, যখন আমি আপনার ফোন চুরি করতে চাই, গভর্নমেন্ট এই রকম আসবে সেই রকম আসবে, আপনি দেখে নেবেন, টিএমসি পেছনে থেকে এসে নিয়ে যাবে। দের ইজ নাথিং ইউ ক্যান ডু। কেন কি অ্যাবসলিউট কনস্টিটিউশনাল লিমিটেশন আছে। যখন এক আনকনস্টিটিউশনাল সরকার চলছে আর সেটার এগেনস্ট আপনি কনস্টিটিউশনালিটি ইউজ করছেন, এই প্রবলেম হবে। আর একই সলিউশন আছে, গো আউট অ্যান্ড ভোট এগেনস্ট দ্য গভর্নমেন্ট। কিন্তু স্যার একটা ল মেকার ক্রমশ ল ভেঙে যাবে। যখন আপনি ইচ্ছে করছেন না, ভয় পাচ্ছেন এই গভর্নমেন্টের এগেনস্ট ভোট করবার, তখন কেন বলছেন আরে আপনি কেন এই করছেন না? ভাই, দে কান্ট চেঞ্জ দ্য ইলেকশন। পরিবর্তন লোকরা করে। যখন 2014-তে এত কারাপশন ছিল, পরিবর্তন কে করলো? লোকরা এসে ওই গভর্নমেন্টকে রিপ্লেস করলো। তো যখন আপনি ইলেকশনতে করবেন না, তো কি রকম পরিবর্তন হবে?
এ তো রাহুল গান্ধী বলে কি আমেরিকা থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দাও, সেই রাহুল গান্ধী বললেন তো দুই তিন সাল প্রথমে যখন অক্সফোর্ড গেলেন, উনি বললেন দেখো আমরা ডেমোক্রেসি ভঙ্গ হয়ে গেছে, আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দাও, ইউকে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দাও, আমাদের যে ইরানে হচ্ছে এখন আমাকে করো। We can't do this to our own people. একই উপায় আছে, আর সেই উপায়টা ইলেকশনতে এসে ভোট করো, দ্যাটস ইট। কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত মানুষ পৌঁছাবে, তাদের যে নিরাপত্তাটা সিকিওর করা, যেটা কমিশনের হাতে থাকে বা কমিশন দেখেন, তো সেই বিষয়টা কেন সিকিওর করতে পারছে না কমিশন? কেন মানুষকে নিরাপত্তা দিয়ে বলতে পারছে না তোমরা নির্বিঘ্নে? যত সিকিওর করতে পেরেছেন ওইটাই বড়। As much security as can constitutionally and physically been provided, it has been provided. মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন ভোটের সময় মা বোনেরা হাতা খুন্তি নিয়ে কি করতে হবে আপনারা জানেন তো? ভাত রান্না করতে হবে, ওই হাতা খুন্তি দিয়ে একটু নাড়ু বানিয়ে দেবেন। নাড়ু বানাতে জানেন তো? তার মানে একটা মুখ্যমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনের আগে, কিন্তু এই তো প্রথম নয়, এইটা এই রকমের কত এই এসছেন। আপনি তো মুখ্যমন্ত্রীর এই সব বলছেন, ওদের নিচে যে সব আছেন মন্ত্রীরা, অ্যাসেম্বলি মেম্বার্সরা, এমপিগুলোরা, ও কী সব বলে আপনি দেখেছেন? কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, যে কনস্টিটিউশনতে লেখা আছে সেই গভর্নমেন্ট করতে পারে। দেখুন স্যার, বিহারে পরিবর্তন হলে, দিল্লিতে পরিবর্তন হলে কেন পশ্চিমবঙ্গে পরিবর্তন করা সম্ভব হবে না? সম্ভব হবে না কেন কি? এটা দিস ইজ আ ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড থিং। যখন লোকরা চাইবেন তখন পরিবর্তন করবেন। স্যার, বিহারের থেকে জঙ্গল রাজ কি মনে করেন পশ্চিমবঙ্গে? আপনি কি মনে করেন? পশ্চিমবঙ্গ তো এখন বিহার জঙ্গল রাজ নয়। যে যে বিহার ছিল লালু প্রসাদের আন্ডার, সে এখন পশ্চিমবঙ্গ হয়ে গেছে। কিন্তু সেই জঙ্গল রাজ লালু প্রসাদ যাদবতেও পরিবর্তন করলো তো লোকরা, এখানে কেন করতে পারে না? লোকরা জানে না সেই টাইম কি হতো, যে আপনি যদি নতুন ফরচুনার কিনেছেন, সেখানে লোকরা বাইরে এসে যেতেন, বলতেন হ্যাঁ ফরচুনার নিয়েছো, পয়সা দাও। মানে এমন একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু এখন বঙ্গতে তো এই হচ্ছে। আপনি যদি গিয়ে আপনার হাউসটা সেল করেন, নতুন একটা রেস্টুরেন্ট আরম্ভ করেন, স্ট্রেট পৌঁছে যায় পয়সা দাও। রেস্টুরেন্ট আরম্ভ করেছো, পয়সা তো হবেই, দাও। হাউস সেল করেছো, সেটা তোমার কি প্রফিট আসছে, সেখানে আমাদের প্রোটেকশনের জন্য পয়সা দাও। ওই এখান থেকে যে সেল করছে ওর থেকেও পয়সা নেবে, বলবে যে পয়সা নিয়েছো করে, আর যে পয়সা দিয়েছে আচ্ছা তোর কাছে তো কাফি পয়সা আছে, মানে কাট মানি। হ্যাঁ, ফুল প্রোটেকশন মানি, সেই তো হয়। আপনি দেখেছেন কত বিজনেস এখন বঙ্গ থেকে বাইরে চলে গেছেন। এভরি ইয়ার 300 to 500 businesses are leaving Bengal. স্যার, বেঙ্গলে তো ভাতা দেওয়া হচ্ছে। কেন কি? এক, ডিসপোজেবল ইনকাম নেই কিছু কিনতে। কেন কি? কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি তো হচ্ছে না। দুটো কি হচ্ছে, যে সেলস হচ্ছে না, কিন্তু সবাই এই যে থাগস আর গুনস আছে এসে কাট 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 দাও। তার মানে শিল্পপতিরা আসতেই চাইছে না পশ্চিমবঙ্গে যতক্ষণ না পরিবর্তন হয়। কে এসেছে আপনি আমাকে বলুন। যদি আমরা দেখি এই তেলেঙ্গানা, আন্ধ্রা, তামিলনাড়ু, ইভেন কেরালা, কর্ণাটকা, সব কোনো ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে। কর্ণাটকা থেকে সেই ইনফোসিসের চেয়ারম্যান, ওর নামটা কি ভুলে গেলাম, ইনফোসিসের চেয়ারম্যান। এখানে দেখলে তো সেই ইন্ডিয়া সিমেন্টের চেয়ারম্যান যে ছিলেন, এখন তো ঠিক হোয়াট এভার, বাট এক টাইমে ছিলেন। তেলেঙ্গানা থেকে লটস অফ ইন্ডাস্ট্রিজ, মহারাষ্ট্র থেকে আম্বানি, গুজরাট থেকে আদানি। পশ্চিমবঙ্গে চপ শিল্প, ঘুগনি শিল্প। হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওয়েস্ট বেঙ্গলতে আপনি বলুন? এই জন্যই তো স্যার পরিবর্তন চাই, এই জন্যই চাই, কিন্তু দেখুন ওপর থেকে পরিবর্তন দেওয়া যায় না। যখন ওপর থেকে যখন মা বলবেন যে থাপ্পড় দিয়ে বলবেন না কেন ম্যাথসতে 0 মার্কস স্কোর করছিস,
সে ইউ উইল গেট অ্যাংরি এগেনস্ট ম্যাথস অ্যান্ড ইউ উইল গেট অ্যাংরি এগেনস্ট ইয়োর মাদার। ওপর থেকে হয় না পরিবর্তন, নিচে থেকে হয় পরিবর্তন। স্যার, ভোট ঘোষণার সাথে সাথে আমাদের রাজ্যে দেখা গেল স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিপি, সিপি সমস্ত ক্ষেত্রেই বদল আনতে হলো। এমন কি ভোট ঘোষণার সাথে সাথে তাদেরকে বলা হলো আপনারা আপনাদের কাজকর্ম বন্ধ করে দিন, এখন থেকেই বন্ধ করে দিন, পেন ডাউন যাকে বলে, বুঝিয়ে দিন অন্যজনকে। কেন করতে হয় এগুলো? কেন করতে হয়? কেন কি এর লোকরা এত অসভ্য, এত আউট ইন দি ওপেন কারাপশন, নেপোটিজম। এরা স্টেটের হোম সেক্রেটারি নয়, স্টেটের কমিশনার অফ পুলিশ নয়, এরা টিএমসি কমিশনার অফ পুলিশ, টিএমসি হোম সেক্রেটারি। এরা পলিটিক্যাল ফাংশনারি, ব্যাস আইএএস এক্সামটা পাস করেছে, ইউপিএসসি এন্ট্রেন্সটা পাস করেছে, ব্যাস আর কিচ্ছু না। এদের কন্ট্রোল তো সেন্ট্রালের উপর আছে। হ্যাঁ, কন্ট্রোল না, কন্ট্রোল স্টেটতে আছে, এই সব স্টেট কন্ট্রোল। যে যে লোকাল কাডরে, যে ওয়েস্ট বেঙ্গল কাডরে যে আছে আইএএস আইপিএস, ওইটার কন্ট্রোল 100% স্টেটের সঙ্গে থাকে, 100%। এদেরকে না সরালে কি ভোটে অসুবিধা হতো? সরি, এদেরকে যদি না সরানো হতো তাহলে কি নির্বাচনে অসুবিধা হতো? অসুবিধে তো হতোই, কিন্তু হোয়াট ইজ মোর ডেঞ্জারাস ইজ কি এ ব্যাস দুজনরা। আমি তো কি বলছি, সেখানে এন্টায়ার পুলিশ অলমোস্ট, আর যে পুরো বিউরোক্রেসি আছে বাবুগুলোরা, সব টিএমসি ফাংশনের মতন কাজ করছে। এগুলো তো মাথা স্যার, বড় বড় মাথা। এখানে কি হয়েছে কি আপনি প্রুভ করতে পেরেছেন কি এরা এইরকম আছে। আমি জানি আমার গ্যাস কানেকশনের জন্যে সেই যে গ্যাস কমিশনার, আই ডোন্ট নো এক্স্যাক্ট পোস্ট, ওর জন্যে গিয়েছিলেন। আর উনি জানেন যে ও আমার বন্ধু, তাই একটু রাইট উইং টাইপ। উনি বললেন যখন ভেতরে গেলেন গ্যাস কানেকশনকে ডিসকানেক্ট করে কিছু করতে, কি বললেন জানেন? আই উইল নট ডিসকাস পলিটিক্স উইথ ইউ, হ্যাঁ, লেটস জাস্ট টক অ্যাবাউট দ্য গ্যাস কানেকশন। এই রকম। কিন্তু স্যার এই যে আমলাতন্ত্র, হ্যাঁ, তো আপনিও দেখে নিন যে যে টাইপের কম্প্রোমাইজ হয়েছে বিউরোক্রেসির, পুলিশের, সব কিছু, অ্যাবসলিউট ইনস্টিটিউশনাল কারাপশন এন্ড পেনিট্রেশন। তার মানে আমি তো বলবো যে ইসি এখনো ঠিক করে কাজ করেনি। পুরো সেখানে যে বাবুডাম আছে ওকে রিপ্লেস করা উচিত, পুরো যে পুলিশ অফিসারশিপ আছে ওকে রিপ্লেস করা উচিত। স্যার, সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিজিপিকে সরিয়ে দেওয়া হয়েছে, মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, কার্যত স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে, সবাই, সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি সবাই সরিয়ে দাও, ডিসিপি, আইজি সব কিছু সরিয়ে দাও। আর আমি বলছি কাজতে কিছু আপনি দেখবেন না, আপনার যে পেনশন আসবে, যে সিভিক সার্ভিসেস যে আসবে, সে কন্টিনিউ করবেন, কিন্তু কেন কি বঙ্গতে কিছু নেই? স্যার আমি বলছি এই যে মাথাগুলো, আমলাদের মাথাগুলো, আমলাতন্ত্র কার্যত, এই যে আপনি বলছেন আইএস অফিসার, সব আইএস পাশ করে আসছেন, এসে আমাদের পশ্চিমবঙ্গে তারা আমলা হয়ে ঢুকছেন কার্যত। এইরকমভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তারা উঠেন বসেন। আমাদের ওখানে একটা স্লোগান শোনা যায় এই পুলিশের বিরুদ্ধে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সেই রাজীব কুমারকেও আমরা দেখতে পেলাম। তো এখন যে এই সিপি, ডিজিপি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, স্যার এটা দিয়ে কি ভোট বৈতরণী পার করা যাবে? বা নতুন যাদেরকে আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক আ লট মোর হ্যাজ টু বি ডান। এই পুরো যে আইএএস সেখানে আছে, আইএএস আইপিএস সবকে ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড দেম ডাউন। স্যার, দিল্লিতে তলব করলেই তো মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদেরকে একটা দিল্লি কি করবে? এটা কনস্টিটিউশনাল রোল আছে, আপনাকে কোর্টতে গিয়ে ইউ হ্যাভ টু শো কি এইসব হয়েছে করে। স্ট্যান্ড ডাউন করে দেবেন তো সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দেবে, আপনি করতে পারবেন না। তার মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বলছেন? হ্যাঁ, এটা সে যখন লোকরা এসে ভোট করবে তখনই এই স্টেট গভর্নমেন্ট নিজের এটাতে, যখন সেই স্টেট গভর্নমেন্ট চেঞ্জ হবে তখন
ও করতে পারবে। সে সংবিধানের ওত নিয়ে যখন এনারা কাজ আরে শুরু ওত কে, ওত তো সব আপনি দেখেছেন কত লোকরা কি কোর্টে গিয়ে ভগবদ গীতাতে হাত রেখে বলবেন আমি মিথ্যে কথা বলবো না, সত্য কথা বলবো, আর মুখ থেকে মিথ্যে কথাই আসতে থাকে। তার মানে আপনি আপনি দেখেছেন তো কি এটাতে কত এমপি গুলোরা ওথ নিয়ে, সে তো টেলিভাইজড ওথ হয়, ফেরত তো তার পাসওয়ার্ডটা এক লিপস্টিকের জন্যে বিকে ফেলেছেন। তো তার মানে আপনি ওথ তো বলছেন কেউ নিতে পারে। নির্বাচন আমি কমিশন আমি ওথ নেব, আমার ফোনের ওপরে আমি ওথ নিচ্ছি কি আমি মিথ্যে কথা বলবো না, ঠিক? এখন আমি বলছি যে কি আমি অ্যাকচুয়ালি আমার ভীষণ লম্বা চুল আর আমার চোখটা ব্লু, ওথ নিয়েছি মিথ্যে কথা স্যার বলছি। তার মানে So, নির্বাচন big deal. কমিশনের এই যে একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাহলে এই ইলেকশন কমিশন ক্যান অনলি অপারেট অন এভিডেন্স। যখন আপনি এভিডেন্স দেবেন, আপনি কি সব পুলিশ কমিশনারের কাছে সব সময় একটা রেকর্ডিং রাখবেন, ভিডিও ক্যামেরা রাখবেন? হবে না তো, হবে না। তার মানে এদেরকে সরিয়ে ঠিকই করেছে ইলেকশন কমিশন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কিন্তু সবাইকে বের করতে হয় ওখানে। এই ব্যাস এই কমিশনার আর হোম সেক্রেটারিকে সরিয়ে বেশি কিছু হবে না। সিপিকেও সরিয়ে ইট ইজ আ স্টার্ট, ইট ইজ আ স্টার্ট। যখন যখন দুই চোরটা পাকড়া যায়, তখন বাকি চোরটা ভাবে কি আচ্ছা কালকে আমি চুরি করলাম তো আমাকেও এই করে নেবে। একটা ডিটারেন্ট ভ্যালু আছে, কিন্তু ডিটারেন্ট ভ্যালুর ওপরে এখন আপনি অ্যাকশন নিতে পারবেন না। আর এখন দেখুন, প্রথমে কি হতো কি, যদি আপনার এত একটা স্টিঙ্গিং জাজমেন্ট এসেছে, আপনার মুখটা কালো হয়ে গেছে, আপনাকে ফেরত ভালো একটা এই পোস্ট আপনি পাবেন না, লোকরা আপনাকে এই করে দেখবেন। কিন্তু এখন কি হয়, যখন এই রকম জাজমেন্ট আসে, যখন যখন আপনি অ্যারেস্ট হয়ে যান, কি হয়, টিএমসি আপনাকে এমপি বানিয়ে ওপরে পাঠায়, রাজীব কুমার উদাহরণ ফর এক্সাম্পল। তো কি করবেন? এইটা এক সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে এটা ডিটারেন্ট, ইসি ভাবছে এটা ডিটারেন্ট। এরা সব এইটা যে ইসির জাজমেন্ট এসেছে এই হোম সেক্রেটারি এগেনস্ট আর কমিশনার এগেনস্ট, উনি তো ভাবছেন আরে এ তো আমার লটারি লেগে গেছে, এ তো আমি ভারতরত্ন পেয়েছি, আমি এটাতে পকেটে নিয়ে সবাইকে দেখাবো আর দিদি আমাকে এমপি বানিয়ে ওপরে পাঠিয়ে দেবেন রাজ্যসভাতে। আমার লটারি লেগেছে। হ্যাঁ, হোম সেক্রেটারির জন্য লটারি, পুলিশ কমিশনের জন্য লটারি। আপনি দেখবেন উনি 3-4 ইয়ার্সতে উনি এমপি হয়ে যাবেন। স্যার প্রধানমন্ত্রী বলছেন, মঞ্চ থেকেও তিনি বলছেন যে বাংলার মানুষের জন্য কিছু করতে পারছেন না, কারণ কেন, মুখ্যমন্ত্রী আর্ধেক কেন্দ্রের যোজনা, সেটা লাডলি বাহেন যোজনা হতে পারে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছুই, আয়ুষ্মান সব থেকে উল্লেখযোগ্য। কেন কি আপনি জানেন কেন হয় না? তো ওইখানে কি হয়, যখনও কোনো সেন্ট্রাল স্কিম ইমপ্লিমেন্ট হওয়ার জন্য ওখানে আসে, কি হয় যে লোকাল সেই সব এরা আসে, টিএমসিরা, ওই কি বলবে, তোমাকে কি গ্যাস চাই, তোমাকে কি তোমার বাচ্চার অ্যাডমিশন চাই, তাহলে আমাকে 10,000 এই দেবেন। ফুল ইমপ্লিমেন্টেশন তো স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার আছে সেখানে, ও তো এত ভয় পারে কি রাত্রিবেলাতে এসে ওর মায়ের, ওর বাচ্চার হত্যা হয়ে যাবে, আর পুলিশ তো কিছু করবে না। পুলিশ তো বাইরে বসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখবে কি কি হচ্ছে করে, তারপরে এসে বলবে সব অ্যাসিড দিয়ে সব কিছু পরিষ্কার করবে, আর বলবে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এই ছিল না, ওই ছিল না করে। এইরকমই তো হয় সব কিছু ওইখানে। তো কি হয়, কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, যখন হচ্ছে
ওর যে সব পয়সা এই কি স্যার, হচ্ছে বাইসাইকেল বাংলায় চুরি নাম হলো, চেঞ্জ করে দিচ্ছে, বাংলায় গেলে অন্যরকম নাম হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হ্যাঁ। বাংলা আবাস যোজনা হয়ে যাচ্ছে। এটা তো এই কি হয় যে নাম চেঞ্জ করার জন্য মুখ্যমন্ত্রী এক নাম্বার। ওল্ড কমিউনিস্টিক, তাই তো বললাম। উনি সেই ইলিশ মাছের পাতুরি এক্সাম্পল দিলাম, তো সেই কমিউনিস্ট স্কিম, মানে কলাপাতা। কলাপাতা সে যে স্কিম ছিল, যে স্কিম সেন্টার থেকে আসবে হড়প করে নেবে, তার প্রফিট অ্যাড করে নেবে, আর সেই স্কিম থেকে আপনার যে 10%ও আপনি পাবেন না। সেই 10%, টু গেট দ্যাট 10% অলসো আপনাকে ব্রাইব দিতে হবে। তাই কি হয়েছে আপনি দেখেছেন, কেন ওয়েস্ট বেঙ্গল এত বাজে when it comes to ইন্টারনেট পেনিট্রেশন? আপনি দেখেছেন ওয়েস্ট বেঙ্গলের যে ইন্টারনেট পেনিট্রেশন আর রুরাল এরিয়াতে মোবাইল ফোন, ইউপিআই, কিউআর কোড এসব কেন চলে না? কেন কি ওনারা চাইছেন না কি এসব চলে করে? কেন কি যখন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হবে, যখন ডাইরেক্ট আপনি স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পুলিশ বলতে পারবে না কি ইन्होंने अप्लाई नहीं किया था। তাই ইনি ইন্টারনেটও চাইছেন না, তাকি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে বাইপাস মানে করে ডিজিটাল ইন্ডিয়া হতে দিচ্ছে না। ডিজিটাল ইন্ডিয়া হতে দিচ্ছে না। আপনি দেখুন, প্রাইভেট আসতে পারছে না, সরকার আসতে পারছে না, কেউ অ্যালাউ করবে না। স্যার, প্রধানমন্ত্রী আপনি যেটা বারবার বলছেন, এই যে দুর্নীতি বা কাটমানির কথা বারবার বলছেন, প্রধানমন্ত্রী নিজেও মঞ্চ থেকে বলছেন চোর কে আপনারা জানেন। প্রধানমন্ত্রী বলছেন চোর কে আপনারা জানেন। তার মানে প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে চোরকে জনগণ জেনে গেছে। তার মানে যে সরকার চলছে সেই সরকারের উপর আঙুল উঠছে। প্রধানমন্ত্রী নিজেও তো বুঝতে পারছেন। তো সো হোয়াট ডু ইউ ডু? সবাই তো জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গে সততার প্রতীক হয়ে রয়েছেন। সো হোয়াট? সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অন দ্য গ্রাউন্ড। তিনি একটা টালির চালের বাড়িতে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি দেখছেন তো, আপনার ইন্টারনেটই আসতে অ্যালাউ করছেন না। যখন ইন্টারনেট আসবে তখনই আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম জানবেন কি আসছে, সেও হতে দেবে না। এই রকমই সব কিছু কন্ট্রোল কিন্তু হয়। এরকম বোঝানো হচ্ছে আপনি পশ্চিমবঙ্গে। দেখেছেন মহিলা করতে থাকেন। একটা প্রথমে মেনকা গুরুস্বামীকে এমপি করে দিয়েছেন। কেন কি দেখো, উনি লেসবিয়ান ঠিক আছে, কিন্তু শি ইজ আ ভেরি গুড লয়ার। কেন আপনি ওদের আইডেন্টিটি নিয়ে বলছেন কি हमने लेस्बियन को एमपी बना दिया है? বাজে। কিন্তু এই প্রথম এই কথা। ওইখানে বেঙ্গলতে মহিলার কি স্থিতি এখন? ইউপি থেকে 25 টাইমস বেশি ক্রাইম হয় উইমেনের এগেনস্ট। কিন্তু মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গে বলছেন সব থেকে বেশি ধর্ষণ হয় উত্তরপ্রদেশে। বলেন আমি মুসলমানদের ভীষণ এই করছি, আমি মহিলাদের ভীষণ করছি। কি করবেন? ব্যাস মোহমৈত্রা, পাগলিকা এইসবকে এই করে দেবেন, মুসলমানদের এমপি করে দেবেন, ইউসুফ পাঠানকে করে দেবেন। কিন্তু মুসলমানের জন্যে কিচ্ছু হবে না। সেই মুসলমান মহিলার বলাৎকার হবে, পুলিশ একদম চুপ থাকবে। সেই মুসলমান ফ্যামিলির বাচ্চাগুলোকে কেউ এডুকেশন পাবে না, একদম চুপ। কিন্তু মুখ্যমন্ত্রী তো ইউসুফ পাঠান একবার মুখ খুলেছে ওপরে মালদা দাঙ্গা নিয়ে, কিচ্ছু করবে না। তো এই কি রেপ্রেজেন্টেশন দিয়ে যে প্রবলেমস আছে উনি বুঝছেন যে চুপ করতে পারেন। স্যার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি প্রকাশ্যে মঞ্চ থেকে বলতে শুনেছেন দাঙ্গা লেগে যাবে? দাঙ্গা শব্দটা মুখ্যমন্ত্রী বারবার ব্যবহার করেন। জিজ্ঞেস করছি কেন কেউ গিয়ে ইলেকশন কমিশনতে কমপ্লেন করেনি? এই যখন দিল্লির ইলেকশন হলো, দিল্লি স্টেট ইলেকশন লাস্ট টাইম, স্টেটমেন্টস এইরকম ছিল, সেই স্পেসিফিকও ছিল না। হ্যাঁ, ওইটাতে গিয়ে উনি সুপ্রিম কোর্ট পৌঁছে গেছেন, ইলেকশন কমিশন পৌঁছে গেছেন। কেন যে দিদি স্টেটমেন্ট দিল? একটা তো এই হয়েছে কি দিল্লিতে কেউ হিন্দির বাইরে কিছু বুঝে না। আমি প্রথমে বেশ ভালো বাংলা বলতাম যখন ঠাম্মা ছিলেন আমার। যখন ঠাম্মা মরে গেলেন, বাবার সঙ্গে তো ইংরেজিতেই আমরা কথা বলি, আর এখন তো হিন্দিতে কথা বলি। আমার বাংলাও বাজে হয়ে গেছে এখন।
তো আপনি দেখবেন দিল্লিতে এই টিরেনি অফ ডিস্টেন্স যে বলে, তো এক তো ভীষণ দূর, দুটো হয়েছে যে কেউ এখানে বাংলা নিউজ পেপার পড়ে না, বেঙ্গলতে কী হচ্ছে ঠিক করে জানেও না। এটা যখন আপনি এখন বললেন আমাকে, আমি তো জানলামই না এর প্রথমে এইরকম স্টেটমেন্ট স্যার শুধু এই রকম না, আমি বলে আমি স্টেটমেন্টটা দর্শকদের জন্য বলে দিই। হ্যাঁ লেট আস বি ভেরি ক্লিয়ার, একদম। কেন আমরা জানি না। কেন কি আমি দেখেছি তামিলতে যখন এইরকম স্পিচ দেওয়া যায়, উদয়নিধি বলল কি সনাতন ধর্ম মস্কিটো মতন কেটে ফেলবো অ্যান্ড অল অফ দ্যাট, সেই সব ইংলিশতে রিপোর্ট হলো। কেন দিদির এই স্পিচটা রিপোর্ট হয়নি? কেন কি সেখানে সব পুরো যে প্রেস আছে দিল্লিতে, আপনি দেখেছেন টেলিগ্রাফ নামের একটা এই আছে এবিপি গ্রুপ, এবিপি গ্রুপ এখানে আসে বলে আমরা ট্রুথ টু পাওয়ার, স্মৃতি ইরানিকে বলে আন্টি ন্যাশনাল, সেখানে গিয়ে একেবারে চুপ। এখানে গিয়ে ও মোদি এই মোদি ওই, ওইখানে একরকম সেই কি সেই যখন বেড়ালকে দেখে সে মাউসটা একেবারে চুপচাপ সাইডতে থাকে। স্যার একটা জিনিস আমি একদম বলি, প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। কার্যত মুখ্যমন্ত্রী বলছেন একটা কমিউনিটিকে এক করলে তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিবে, 1 সেকেন্ড সময় নেবে। তো 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 আপনিই দেখে নিন, আপনি যদি বুঝতে পারলেন না, আপনার ভেতরে সেই আপনি রেগে গেলেন না, তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে পারে? একটা কমিউনিটি, এই যে বলছিলেন আপনি সংখ্যালঘুদের কথা, সংখ্যালঘুদের উন্নতি হচ্ছে না, কিছু হচ্ছে না, কিন্তু সেই সংখ্যালঘুকে তো শুধুমাত্র ভোটের এই রিগিং করার জন্য, বা আপনি দেখবেন এই যে 54 জন খুন হয়েছে আগে 21-এর নির্বাচনে, তার মধ্যে অর্ধেক সংখ্যালঘু। শুধুমাত্র ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচন জেতার জন্য সেই সংখ্যালঘুদেরকে ব্যবহার করেন, তাদেরকে উস্কে সন্ত্রাসের সৃষ্টি করেন। আপনি দেখুন এই সন্তালের এগেনস্ট যে হয়েছে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গেলেন, আর উনির যে র্যালি ছিল, র্যালি ফাংশন জানি ধর্না ছিল, সেটাকে পারমিশন দেওয়া গেল না। যে সব যে ট্রাইবাল রিজনস আছে সেখানে কোনো, ঠিক বঙ্গতে তো পরিবর্তন হয়নি, ট্রাইবাল রিজনসেও কিচ্ছু হয়নি, সেন্টারতেও কিচ্ছু, যে আসছে সেও বের করে দিয়েছে সিস্টেম থেকে। তো হবে কি আপনি বলুন। স্যার একটা জিনিস, মুখ্যমন্ত্রী তো রাষ্ট্রপতিকে রিসিভ করতে গেলেন না, মুখ্যমন্ত্রী বললেন 50 বার এলে কি 50 বার আমাকে যেতে হবে। হ্যাঁ, তো দেখুন এখন কি করবেন আপনি, যখন তিনি যখন চিফ মিনিস্টারই এসব বলছেন, হোয়াট কনস্টিটিউশন আর ইউ টকিং অ্যাবাউট? সেই যে আছে মহুয়া, উনি যখন প্রথমে এমপি হলেন উনি কি বললেন, 7 reasons when you know your country is becoming a fascist state. সেই সব কিছু আপনাকে বঙ্গতে দেখতে পারে, কিন্তু একদম চুপ থাকবেন। কিন্তু এমন কোনো সাংসদ দেখেছেন? আপনি মহুয়া মৈত্রের কথা বারবার বলছেন, লুই ভিটন, গুচি ব্যাগ এর জন্য পার্লামেন্টারি পাসওয়ার্ড এই গুচি ব্যাগের জন্য এই করে দিয়েছেন, শেয়ার করে দিয়েছেন। দেখো সে কি হয় আপনি জানেন তো, দিল্লিতে যখন কারাপশন হয়, বম্বেতে যখন কারাপশন হয়, রোলস রয়েসের জন্যে হয়, প্রাইভেট জেটের জন্যে হয়। বঙ্গর ইকোনমি এত এই হয়ে গেছে কি 2000 টাকার ব্যাগের জন্যে কারাপশন হয়, সেটা থেকেই আপনি জানুন কি হয়ে গেছে। লিপস্টিকের জন্য, শুধু ব্যাগ কেন, লিপস্টিকের জন্য, মানে 2000 আপনি গিয়ে দেখুন লুই বুতনের ব্যাগ কত, সেই যখন আমি দেখলাম সেই লুই বুতনের এইটা, সেই কি $2,000 অর লেস ব্যাগ, $2,000 মানে 1 লাখ টাকা ম্যাক্সিমাম, স্লাইটলি মোর 1.5 লাখ, সেই রকম, এর জন্যে সব কিছু। স্যার মালদা মুর্শিদাবাদের দাঙ্গা হয়, ইউসুফ পাঠানের মুখ থেকে কোনো কথা শোনা যায় না। পুলিশ দাঙ্গার সময় দোকানের মধ্যে গিয়ে লোকায়, টেবিলের তলায় লোকায়। আমরা এর আগেও দেখেছি। দেখুন এই সব যে হচ্ছে বৈরাগত যে বলছেন,
সে তো বিজেপিকে বলা হচ্ছে বহিরাগত। হ্যাঁ, বাট ইউসুফ পাঠান, কীর্তি আজাদও বহিরাগত। উনি কেন মুখ খুলছেন না? সব এই বলছেন মহিলার ওপরে যে অত্যাচার হচ্ছে ওইখানে, পাগলিকা আর মহুয়া কেন কিছু একেবারে চুপচাপ বসে আছেন? এইটাই আমি বলছি তো, দে সাবস্টিটিউট এম্পাওয়ারমেন্ট উইথ রিপ্রেজেন্টেশন। আমি তোমাকে কিচ্ছু দেব না, ব্যাস তোমার বাড়ি থেকে একটা এই নিয়ে গিয়ে এমপি বানিয়ে দেব, আর কিচ্ছু করব না, ব্যাস এইটাই এইটাই ওদের পাওয়ার স্কিম, আর কিচ্ছু না। স্যার কার্যত প্রধানমন্ত্রী ও আদিবাসী মহিলা এই যে কার্যত রাষ্ট্রপতির উপর যে অবমাননা হলো সেটা নিয়ে গর্জে উঠেছেন। সেই প্রধানমন্ত্রীকে কাউন্টার করার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে একটা পোস্টার দেখাচ্ছেন, যেখানে ভারত রত্ন দেওয়া হচ্ছে আদবানিকে। রাষ্ট্রপতি দাঁড়িয়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী বসে আছেন, আদবানিও বসে আছেন, সেই ছবিটাকে দেখাচ্ছেন। সেটা আমরা এক্সপোজ করে দিয়েছি যে যখন রাষ্ট্রপতি বসেই ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি যখন দিচ্ছিলেন, প্রদান করছিলেন ভারতরত্ন, তাই আদবানিজিকে দিচ্ছিলেন, সেই মুহূর্তের ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলছেন দেখুন প্রধানমন্ত্রী বসে রয়েছেন আর এখানে রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে আমি কি সম্মান দেবো সেই কথা কি করে বলছেন? সো এটাতে আপনি দেখবেন যে এটা একটা ভেরি রেগুলার থিং। আপনি দেখবেন যে এক্ষুনি যে এই হলো যে একটা টুইটারতে কোনো এই শেয়ার হলো মহুয়ার কোনো প্রাইভেট কনভারসেশনস, ওইটাতে কোনো নিউজ রিপোর্ট বলল ফরেনজিক সায়েন্স ল্যাবরেটরি বলেছে এটা ফেক করে। আমি ফরেনজিক সায়েন্স ল্যাবরেটরি কল করলাম, জিজ্ঞেস করলাম আপনি বলেছেন এটা ফেক না, এটা ফেক নয়। তো কাকে পয়সা দিয়ে, কোন নিউজ চ্যানেলকে পয়সা দিয়ে, কোন করেসপন্ডেন্টকে পয়সা দিয়ে আপনি এই ফেক নিউজ করেছেন? এই ফেক নিউজ টু পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরি ইলেকশন ক্যাম্পেইন, সব করে। তার মানে ফেক নিউজ করে? ফেক নিউজ তো করেই, ফেক নিউজ তো করেই, সব ফেক নিউজ করে। এই ফেক নিউজ তো ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন বিজেপি ফেক নিউজ ছড়ায়। সি দিস ইজন্ট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, দিস ইজন্ট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। কেন কি ফেক নিউজ যখন আমরা বলি ফেক নিউজ, উই আর মুভিং অ্যাওয়ে ফ্রম যে ইকোনমিক ইস্যুস আর যে ভায়োলেন্স ইস্যুস আছে, যে মহিলার ওপর অত্যাচার হচ্ছে, যে এইসব হচ্ছে, সেই সব এই ফেক, যখন আপনি ফেক নিউজ করবেন তো ফেক নিউজতে 1-2 দিনে ক্লিয়ার হয়ে যায়, ভায়োলেন্সটা ক্লিয়ার হয় না, ইকোনমিক ডেভাস্টেশন ক্লিয়ার হয় না। আই থিঙ্ক উই শুড কিপ ফোকাসিং অন দ্যাট। যে দ্রৌপদী মুর্মুকে যে অপমান হয়েছে, কেন অপমান করলো? কেন? বিকজ শি ইজ এ সান্থাল ওম্যান। তুমি আমি ব্রাহ্মণ লেডি, তুমি কি একটা সান্তাল, আমি কি এসে তোকে এই করব? আর তারপরে বলে আপনি মনুবাদী, আপনি কাস্টিস্ট। এই কোনো বিজেপি স্টেটতে হতো তো সব বলতো SC অ্যাক্ট, কেন কি এই একটা সন্থাল ট্রাইবাল লেডি, তাই এত অপমান হলো। নিজে একটা ব্রাহ্মণ মহিলা মুখ্যমন্ত্রী এক ST সন্তাল লেডিকে এত অপমান করছেন, কেউ দেখলে না। প্রধানমন্ত্রী বলেছেন তার হিসেব হবে, এই যে অপমান করার জবাব। হ্যাঁ বলেছেন, এখন দেখি, বলবার তো উচিত, কিন্তু লোকরা কি করবে? এরা লোকরা, আমি দেখেছি ইন বেঙ্গল সব এই একটা ইন্টেলেকচুয়ালাইজেশন অফ ভায়োলেন্স হয়েছে, ঠিক আছে, ওর সঙ্গে ভায়োলেন্স হয়েছে, আমাদের সঙ্গে তো হয়নি। আমাদের কি ইম্পর্টেন্ট কি আমাকে আমার বাচ্চাকে স্কুলতে ভর্তি হওয়ার, সেটা তো আমি এই মিনিস্টারকে জানি, ওকে কল করে দেব, সেই কাউন্সিলরকে জানি, ওকে 10,000 টাকা দিয়ে এই করে নেব, ব্যাস। সেই যে একটা এই মেন্টালিটি বেঙ্গলতে হয়ে গেছে, তো কি আমাকে পার্সোনালি কিচ্ছু হলো না তো আমি কিচ্ছু করব না। It's a very destructive mentality. There's no way of getting out of it. একটা অ্যাওয়ারনেস হওয়া উচিত, কিন্তু I don't know.
স্যার, পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়েছে, কিন্তু ভোট মানেই পশ্চিমবঙ্গে সন্ত্রাস, রক্তের উপর দাঁড়িয়ে আবার একটা নির্বাচন। কারণ গত নির্বাচনে আমরা দেখেছি 54 জন মৃতের উপর দাঁড়িয়ে একটা নির্বাচন হয়েছে। সেখানে দাঁড়িয়ে স্যার পশ্চিমবঙ্গে ভোট কতটা শান্তিপূর্ণ হবে এবার, আর সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা কি হবে? দেখুন, এটা এই রকমের ইলেকশন যেখানে নির্বাচন, যেখানে ভায়োলেন্স ফ্রি তো হতেই পারে না। হুম? এইটাতে ভীষণ ভায়োলেন্স হবে, এ তো গ্যারান্টিড। কেন কি, যখন একটা পপুলেশন আছে যে আপনার জন্য ভোট করতে ইচ্ছে করছে না, তখন আপনি কি করবেন? প্রথমে আপনি গুন্ডা নিয়ে এসে বাইরে সবার ঘরে বাইরে বসিয়ে দেবেন, কি তুমি বাইরে এলে হাত কেটে দেবো, টাং কেটে দেবো, এই রকম করে। সেকেন্ড কি হয়, যে পোলিং বুথকে বাইরেও আছে না, আপনি বলবেন কিন্তু পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভগুলোরা তো একটা ভেতরে থাকে, বুথের ভেতরে, বাইরে তো কেউ থাকে না। পুলিশটাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশটাই টিএমসি আর একটা ভাগ, আপনি দেখবেন। যে রকম দিদি বাইরে এসেছিলেন, সেই পুলিশ কমিশনার ছিল যে অ্যারেস্ট, সেন্ট্রাল এজেন্সিটা অ্যারেস্ট নিয়ে কোয়েশ্চেনিং করতে, রাজীব কুমার। বাবা, এই রকম ডেডিকেশন একটা মুখ্যমন্ত্রীর তার পুলিশ কমিশনারের সঙ্গে আমি তো জীবনে দেখিনি। আপনি কেমন? তিনি রাজ্যসভায় পৌঁছে গেছেন এখন। আচ্ছা, তো সবাই জেনেও গেছে কি এখন তো ফর্মালি টিএমসিতে ভর্তি হয়ে গেছেন, প্রথমে তো ইনফর্মালি টিএমসিতে। আপনি দেখবেন এটা এক মতনের কমিউনিস্ট যে ছিলেন, দিদি কমিউনিস্টে বাইরে করে নিজেই কমিউনিস্ট হয়ে গেছেন। আর আপনি দেখবেন সব কমিউনিস্ট দেশে, একটাও কমিউনিস্ট দেশ নেই যেখানে আপনি যদি দেখবেন পুলিশ চিফ আপনাকে বিজনেসই করতে চাইবেন, আপনাকে কমিউনিস্ট পার্টির মেম্বার হওয়া কম্পালসারি, অপশনাল নয়, কম্পালসারি। চায়নাতে সব পুলিশ, সব আর্মি, সব যে জেনারেলস আছে, পুলিশ অফিসার আছেন, সবাই কমিউনিস্ট পার্টির মেম্বার। সেই মডেলটাই কমিউনিস্ট, যে ভেতরে একটা পেতনি বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় সিপিএম এর মেধাবী ছাত্রী। হ্যাঁ, আই এগ্রি উইথ দ্যাট। কেন কি, আপনি দেখবেন উনি যে সব করেছেন, ঠিক কমিউনিস্ট যে একটা পার্টি ছিল, সেটা সে কি ইলিশ মাছের পাতুরি তো আপনাকে ভালো লাগে তো? হ্যাঁ, ঠিক আছে, ইলিশ মাছের যে পাতুরি আছে সেটা ফেলে নতুন পাতুরি নিয়ে এসছে। সো টিএমসি সেই ইলিশ মাছ যা আছে ভেতরে, সর্ষে নারকোল দিয়ে, হ্যাঁ ব্যাস, আর কিচ্ছু হয়নি। এসেন্সিয়ালি কমিউনিস্ট পার্টি কন্টিনিউড। স্যার, কিন্তু নির্বাচন কমিশনারের ভূমিকা কি হবে, বা নির্বাচন কমিশন, যেহেতু এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে, আগে কোনো দিন ইতিহাসে এরকম ঘটেনি। 2 দফায় ভোট কতটা সন্ত্রাসমুক্ত করানো যায়। আর যখন নির্বাচন কমিশনার ঘোষণা করছিলেন ভোটের কথা, ওয়েস্ট বেঙ্গল মানেই যেন অন্যরকম ব্যাপার। মুম্বাইয়ে 1 দফায় ভোট করানো যায়, সেখানে ওয়েস্ট বেঙ্গলে 2 দফায় ভোট করিয়েও কি শান্তিপূর্ণভাবে করা? না, হবে না। কেন কি, আপনি দেখুন, আপনি বলছেন যে যে ইলেকশন অফিসিয়ালসগুলোর আছে উনি কাজ করবেন, ঠিক। সেন্ট্রাল পুলিশ ডিপ্লয় হবে, সিআরপিএফ, বিএসএফ, জানি না কি ডিপ্লয় হবে, কিন্তু কিছু কেন্দ্রীয় বাহিনী বিপুল অঙ্কের ডিপ্লয়েড হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়, যে এই দুটো লেয়ার আছে সেন্ট্রাল ফোর্সেস, উনি কাজ করবেন। বাইরে তো পুলিশকেই প্রোটেকশন দিতে হবে, তো বাইরে যে লোকাল অফিসিয়ালসগুলোরা আছে উনিকেই সব কিছু করতে হবে, তো সেখানে ভায়োলেন্স আসবে। আর এটা কি হবে, এটা পারসিস্টেন্ট। আপনি দেখুন কি হবে, সেই ইলেকশন যে দিনে ভোট হবে, ওই দিনের প্রথমে দিনে 2 দিন প্রথমে, 3 দিন প্রথমে একটা বিল্ডিং সোসাইটির ভেতরে, একটা ক্লাবের ভেতরে গিয়ে বসে থাকবে, বলবে দেখবো কি হবে। সো দের ইজ নো ওয়ে, এটাতে ভীষণ ভায়োলেন্স হবেই। তাহলে তো স্যার কার্যত পরিবর্তন তাহলে পশ্চিমবঙ্গে হবে না। এইভাবে যদি ভোট হতে থাকে, এইভাবে যদি একটা বাহিনীকে কাজে লাগিয়ে ভোট হতে থাকে, তাহলে আমরা পরিবর্তন তো পশ্চিমবঙ্গে দেখতে পাবো। কিন্তু পরিবর্তন কোথায় হয়েছে? ম্যাক্সিমাম পরিবর্তন যখন ব্রিটিশ হয়েছিল, তারপরে মেবি 5-10 সাল
যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1957 যখন থেকে এলো, আর যে ফ্রেট র্যাশনালাইজেশন পলিসি ছিল 1950-তে 1952-তে, আমি ভুলে গেছি কখন, কিন্তু IPR 57-এর প্রথমে এলো, তখন থেকে বঙ্গ সর্বনাশ হয়েছে। নেহরু আরম্ভ করলো, কমিউনিস্টরা আর করলো, আর মমতা ব্যানার্জি ফুললি কমপ্লিট করে দিয়েছেন। এটা আপনি দেখবেন, এটা নর্থ কোরিয়ার মতন। এক টাইমে বঙ্গ যে ছিল ভারতের মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স স্টেট, সব থেকে হাই ইনকাম স্টেট ছিল। ওইখানে আপনি জানতেন 47-50-তে বিএসসি যে স্টক এক্সচেঞ্জ আছে ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল না, কলকাতার স্টক এক্সচেঞ্জ মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল। এখন কলকাতার স্টক এক্সচেঞ্জ আই থিঙ্ক লাস্ট ইয়ার অর 2 years ব্যাক বন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম মার্কেট ক্যাপিটালাইজেশন যে ছিল সেটা কলকাতার ছিল। আর নেহরু কী করলেন, সে ফ্রেট র্যাশনালাইজেশন পলিসি কি সব যে র মেটেরিয়ালসটা আছে সেই সব ঝাড়খণ্ড থেকে আসে, ঝাড়খণ্ড বিহার থেকে আসে। সেখান থেকে ট্রেনতে আসবার কলকাতাতে চিপার না বম্বেতে চিপার? কলকাতাতে। কিন্তু নেহরু কি বললেন, না, কলকাতাকে যে দাম নেবে নিয়ে যেতে সেটা বম্বেকেও নিয়ে যেতে ওটা অতটাই আপনি দাম দেবেন। এইরকম তো হয় না। তো তো প্রথমে উনি ডিইন্ডাস্ট্রিয়ালাইজ করে দিলেন। কমিউনিস্টরা কি করলো, যে সে লেবার ল করে একেবারে ডিস্ট্রয়, যে নেহরু প্রথমে ডিস্ট্রাকশন করলো, উনি এর কমিউনিস্টগুলোরা আর ডিস্ট্রাকশন করে দিল। এক তো সাপ্লাই সাইড ডিস্ট্রাকশন করলো, এক ডিমান্ড সাইড ডিস্ট্রাকশন করলো। দিদি সেটার ওপরে এসে কিচ্ছু করেনি। তো আপনি কি পরিবর্তন বলছেন? পরিবর্তন তো হয়নি। তা না, কিন্তু 26-এ যেহেতু নির্বাচন না, একদম দৌড় গোড়ায় পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাই। তারা দুর্নীতি নিয়ে তারা নিমজ্জিত, তারা এই সন্ত্রাসে তারা নিমজ্জিত। নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে। আপনি জানেন সম্প্রতি আরজি কর নিয়ে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ গর্জে উঠেছিল, এমনকি বিদেশেও তার রেস গড়িয়েছিল। তো এই 26-এ নির্বাচনে মানুষ যদি ভোটের দোরগোড়া পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে কি মানুষ তার ভোটটা দিতে পারবে না? তাহলে নির্বাচন কমিশনার নিরাপত্তা কেন সিকিউর করতে পারবেন না? সেটা আপনি অনেক দিন নিরাপত্তা নিয়ে কাজ করেছেন। আমি আপনার থেকে জানতে চাই, এইবারে নির্বাচন কমিশন কোথাও কি অন্য ভূমিকা পালন করবে? নতুন কিছু ভূমিকা আমরা পাবো? আমাকে তো মনে হচ্ছে না। কেন কি, এটাতে কি হয় কি, যে ইলেকশন প্রোটেকশন আছে এটা একটা প্রসেস। যেই রকম আমি দেখুন, এখন আমি আপনাকে আপনার ফোনটা চুরি করতে চাইছি, নট রিয়েলি আর্গুমেন্ট, হ্যাঁ ঠিক। আমি দেখছি এখান থেকে নেব না এখান থেকে নেব, আপনি দেখেই আছেন আমি নিতে পারবো না। তাই আমি কি করবো, আচ্ছা আমি একটু হয়ে আসছি, মানে নজর ঘোরানো, হ্যাঁ সিগারেট ফুঁকে আসছি, বাইরে যাব, চুপচাপ পেছন থেকে এসে নিয়ে নেব। আপনি দেখুন, যে ল অ্যান্ড অর্ডার আছে ওইটা 24/7 করতে হয়। কিন্তু যে চুরি করে, যে হত্যা করে, যে গুন্ডাগার্দি ডাকাতি করে, ও ব্যাস একবার সাকসিড হতে চায়। সো এটা সব আমাদের নাগরিকগুলোরা একেবারে ফোকাসড হতে ভীষণ এসেনশিয়াল। তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন প্রোটেকশন দিয়ে সাধারণ মানুষের? কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দিয়েও এরা কিছু না কিছু সাইডতে করবে। এখন কেন্দ্রীয় বাহিনীরা কি করতে পারে আমি বলে দিচ্ছি। এক, আপনার বাড়িতে সেই 5-6 দিন প্রোটেকশন দিতে পারে। যদি আপনি গিয়েন সেই টাইমতে আপনি গিয়ে আপনার ভোট দিন, সে যে 2 দিন প্রথমে 2 দিন পরে যে হ্যারাসমেন্টটা হয় সে হবে না। তারপরে আপনি গিয়ে ভোট দেবেন। কিন্তু ভোটতে প্রথমে কি হলো, লাস্ট ইলেকশনতে আমরা শুনলাম যে ভেতরেও দেখছিল কি আপনি কি কাইকে ভোট দিচ্ছেন করে, কোন সুইচটা টিপছেন। হ্যাঁ, এইবার সে হবে না, কেউ দেখতে পারবে না। তাই আমি বুঝি সে হলে আপনি গিয়ে পরিবর্তনের জন্য ভোট দেবেন, হলে না তো টেক কেয়ার অফ ইউর ওন লাইফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ লাইফ।
স্যার আর একটা বিষয় হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি জানেন অনুপ্রবেশ নিয়ে একটা বারবার প্রধানমন্ত্রীও সম্প্রতি বলে এসেছেন, অনুপ্রবেশ ইস্যুটা প্রবল কারণ কেন, সেজন্যই এসআইআর করা হলো। তো স্যার অনুপ্রবেশ কি আদৌ চিহ্নিত করা গেল? অনুপ্রবেশ কি আমাদের রাজ্য থেকে সরানো গেল এসআইআর করে? অনুপ্রবেশ কি আর ঘটবে না আমাদের রাজ্যে? কারণ কেন বিএসএফকে জমি দেওয়া নিয়ে একটা চূড়ান্ত বিতর্ক রয়েছে আমাদের বর্তমানে যে শাসক দল রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, মানে আমরা জানি আমাদের বাংলাদেশের সঙ্গে একটা বর্ডারে একদম, যেখানে বর্ডার ওয়াইজ সবাই বলছে যে অনেক বাংলাদেশিরা যারা জিতেছেন বেশিরভাগই জামাতিরা। তো সেখানে দাঁড়িয়ে ভারতের নিরাপত্তা পশ্চিমবঙ্গের উপর অনেকটাই নির্ভর করছে। আপনি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে হয়ে যাবে? হ্যাঁ, আই বিলিভ সো। এটা কি কোনো স্ট্রং অ্যাকশন নিলে না তো, এই এসআইআর করে দেখেন, আপনি এসআইআর করেছেন, কিন্তু সেই সব যে ইস্ট বেঙ্গল থেকে এসেছেন ওদের সঙ্গে আপনি কি করবেন? আপনি ফেরত পাঠিয়ে দিন তো। না হলে ওইখানেই থাকলেও দেখুন, ভারতে কি হয় যে আপনার বাচ্চা যদি এখানে পয়দা হয় তখন ও ইন্ডিয়ান সিটিজেন হয়ে যায়, তারপরে আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক তো? সেই আমি তো শুনছি লোক যার আমরা চিন্তামই না ওরা বাংলাদেশি, দে আর টার্নিং আউট টু বি বাংলাদেশিস। ঠিক যখন অ্যাকচুয়াল এই হচ্ছে স্ক্রুটিনি হচ্ছে এসআইআর, 60 লক্ষ বিচারাধীন অলরেডি রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু এখন কি হচ্ছে আপনি দেখুন, যেমনি আমি বললাম, অর্থ তো একেবারে বাঙালকে কাঙ্গাল করে দিল। এখন যখন আমরা কাঙ্গাল হয়ে গেছি, তারপরে আপনি লোকেদের কিচ্ছু দিতে পারেন না। বেসিক আপনি বলবেন দেখো বাকি স্টেটতে কি করছে, আচ্ছা মহারাষ্ট্রতে আম্বানি আছে, গুজরাতে আদানি আছে, আমরাও আমাদের আম্বানি ক্রিয়েট করব, আমরাও আমাদের আদানি ক্রিয়েট করব। বাঙ্গালতে কি হচ্ছে, সেই যে আপনি টিচার স্ক্যাম দেখলেন, আপনি কি সাইকেলের পয়সা চুরি করছে, ট্যাবলেটের পয়সা চুরি করছে, এই শৌচালয়ের পয়সা চুরি করছে। এ তো বিহারতে হতো সেই চারা স্ক্যাম, গোবর স্ক্যাম যে ছিল, চারা এই সাইড থেকে চারা হয়, ওই সাইড থেকে গোবর হয়, সেই স্ক্যাম করছিল। এখন তো আমরা শৌচালয় স্ক্যাম এই করছি বঙ্গতে। হোয়াট ডাজ দ্যাট মিন? সে কি হয়েছে, বাঙাল এত কাঙ্গাল হয়ে গেছে যে আরও একটা কাঙ্গাল স্টেট আছে বাংলাদেশ করে, সেখান থেকে আপনি ইম্পোর্ট করছেন বলে কি ঠিক এখানে তো আমরা কিচ্ছু করতে পারলাম না। তোমাকে আমরা বলবো ঠিক আমাদের স্টেট ভালো না, কিন্তু যেখানে তুই আছিস ওর থেকে তো এ ভালো, তাই তো এখানে এসে আমাদের একটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যখন বলে শিক্ষিত বেকার যারা MA BA করেছে, ডক্টরেট করেছে, MBA করেছে, তাদেরকে যখন বলে যে তোমরা ঘুগনি বেচো, তোমরা মাকে বলো ঘুগনি বানিয়ে দিতে, একটা চায়ের কেতলি নিয়ে রাস্তায় বসো, স্যার আমি বলছি তখন তো কেন্দ্র সরকারেরও নজর যায়। একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই তো কি পশ্চিমবঙ্গকে পরিবর্তন আনতে গেলে ডবল ইঞ্জিনের সরকার কি প্রয়োজন? আপনি কি বলবেন? অ্যাবসলিউটলি নেসেসারি, প্রয়োজন তো হবেই। কেন কি এই রকম সরকার তো চলবে না। আমরা ভাবছিলাম এক সময়, আমি তো দিদিরটা আমি এখনও ফ্যান, ঠিক টিএমসি আর ফ্যান নয়, লেটস বি ভেরি ক্লিয়ার। এটাতে কি হয় আমি দেখেছি, যে রকম টিএমসিটা পুরো কন্ট্রোল করে আছে, পরিবর্তন তো হতেই পারেই না। আপনি সবকে ওই এটা কি অনার অ্যামাংস থিভস বলে, অনার অ্যামাংস থিভসকে বাঙালিতে কি বলে আমি জানি না। আমরা সবাই চুরি করছি, কেউ বলবে না পুলিশকে, কেউ পুলিশ নয়, এখানে সবাই চোর, পুলিশও চোর হয়ে গেছে, তো উনি কেন এই করবেন? না, পরিবর্তন হতে যখন মুখ্যমন্ত্রী এইরকম বলে কি BA MA দরকার নেই, এরাই এমপিগুলোরা কি মহুয়া মৈত্র, সেই পাগলিকা আছেন, পাগলিকা, হ্যাঁ কি নাম বলুন? আরে সাগরিকা পাগলিকা একই জিনিস। সাগরিকা, হ্যাঁ পাগলিকা, হ্যাঁ। সেই যে পাগলিকা আছেন আর যে এই মহুয়া মৈত্র আছেন, ওই কি বলে, আমরা বাইরে থেকে পড়ে এসেছি, আমরা ইংলিশ বলি, আমরা শানেলের মেকআপ করি, ইভ সান্ট লোরেনের লিপস্টিক করি।
ভাই গুচি লুই ভিটন হ্যাঁ, ব্যাগ। তো সেখানে বলছো বিএ দরকার নেই, এখানে বলছো আমরা সেন্ট স্টিফেন্স কলেজ থেকে আমি কি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়েছি। ও যেই রকম চেঁচামেচি করে পার্লিমেন্টতে, আমাকে তো দিদি লাগে কি ও ইলিশ মাছ বিক্রি করেন মার্কেটতে, কোনো ফুল ব্রাইট স্কলারশিপের মতন তো আমাকে বেগুনের লাগে না। বাচ্চাও বলেছেন উনি। হ্যাঁ, বেগুনের বাচ্চা, সেই বিজেপিকে বেগুনের বাচ্চা কি হয় আমি জানি না। আপনি শুনেছেন? এখন থেকে দেখুন এর এডুকেশনটা, এটা বেগুনের বাচ্চা হয় না, বেগুনের বীজ হয়, বীজটা নিচে যায়, নিচে যখন বীজ যায় সে থেকে একটা প্লান্ট আসে, প্লান্ট থেকে ফুল আসে, ফুল থেকে বেগুন আসে। এখন এই দিদিটা এও জানে না কি বেগুনের বাচ্চা হয়ই না, বায়োলজি 0, কিন্তু সোশিওলজিতে লেকচার দেবেন, ওরে বাবা। এই রকম বেগুনগুলোরা পার্লামেন্টে ভর্তি করছেন, সম্প্রতি তো সত্যি তো হ্যাঁ। বলছেন। তো আমি তো আই শুড বি স্যালিউটিং মমতা দি, যে উনি বলেছেন যে MA BA দরকারই নেই, রাস্তাতে বসে ঘুগনি সেল করুন। উনিদের এমপিও তো এইরকমই। আপনি জানেন আরেকটা এমপি আছে সাকেত গোখলে করে, বয়রাগত, বাংলা তো বলতেও পারে না। কি করে ও ওই নীলকমল, আপনি নীলকমল প্লাস্টিক চেয়ার জানেন? হ্যাঁ। হ্যাঁ, ওদের ম্যাসকট। আচ্ছা। উনি কি করতেন, 200 এত চিপ, ব্যাস 200 টাকা নিয়ে বম্বে পুলিশ স্টেশনে বাইরে বসতো, আর এফআইআর নেই, RTI, রিকোয়েস্ট ফর RFI, রিকোয়েস্ট ফর ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, সেই ফাইল করতেন, RTI করতেন। RTI করতেন। হ্যাঁ, এখন আপনার কি আছে, এক এমপি যে জানে না কি বেগুনের বাচ্চা হয় না, আরেকটা এমপি যে বলে ফুলব্রাইট কিন্তু ইলিশ মাছ বিক্রি করেন, তিনটে হয়েছেন নীলকমল সেলস পারসন। তো সত্যিই বলছেন কেন আপনি সব ইউসুফ পাঠান। হ্যাঁ, ইউসুফ পাঠানের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি আমিও জানি না, ও তো বাঙালিও বলতে পারে না। তো ঠিক আছে, কিন্তু কীর্তি আজাদ, একদম, কীর্তি একদম, আজাদ একদম। ভীষণ ভালো। কীর্তি আজাদ আমি বলবো যে দিদির স্কিম গ্রেটার বেঙ্গল ক্রিয়েট করতে, হ্যাঁ, অখণ্ড বাঙ্গাল, অখণ্ড বঙ্গ, কেন কি সেই যে মিথিলা রিজনটা ছিল ওইটা আনডিভাইডেড বেঙ্গলের একটা প্রান্ত হতো। গুজরাট কখন যে সেনা সম্রাট ছিল, পালা সম্রাট ছিল, কোনটা বাঙ্গাল ডাইনাস্টি গিয়ে গুজরাট ক্যাপচার করেছে? কেন গুজরাট থেকে নিয়ে এসছো? ও বাংলা বলতে পারে না, কেন কিন্তু উত্তরপ্রদেশ কিন্তু থেকেও কিন্তু সেই উত্তরপ্রদেশ। কি মহুয়াদি তো বলছেন কি আপনি বাঙালি বলেন না, তো আপনি কি বঙ্গ আপনাদের এইখানে নয়? মহুয়া তো বলছেন যিনি বাংলা বলতে পারেন না বা যিনি তৃণমূল করেন না তিনি বাঙালিই নয়। না, এই দেখো এটা যে তৃণমূল যে করে সেই না না বাঙালি। না না না, এই দেখো সেই এটাই, এই নাৎসি পার্টিও এই বলতো, এই কমিউনিস্ট পার্টিও এই বলতো, জার্মান হবার নাৎসি পার্টির হবার দরকার, এসেনশিয়াল। কমিউনিস্টে এই তো হতো। তো এরা পুরো বুদ্ধি, আর এই বলবে না না নাৎসিগুলোরা রাইট উইং। ভাই ওদের নামই ন্যাশনাল সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট কখন থেকে রাইট উইং হয়ে গেল? ঠিক। ঠিক। আর এই যেই রকম পার্লামেন্টতে এই সবরা চেঁচামেচি করে, আপনাকে লাগে কই ভদ্রলোক আছেন এরা? কে গিয়ে আছে করতে থাকেন, আপনি দেখেছেন? আপনাদের ফিল কি হয় দেখে যে এরা বাংলা থেকে এসেছে, আপনারা কি ভাবেন? এই বাংলার দুর্ভাগ্য, আর কি দুর্ভাগ্য যে আমরা এডুকেশনতে এত প্রিমিয়াম রাখতাম। সবাই যে বাঙাল থেকে যে ফ্রিডম ফাইটার্স এসেছেন, সব এত এডুকেটেড একটা স্কলারলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি। আর এখন দিদি বলছেন যে MA BA দরকার নেই। হ্যাঁ, এইরকম MA BA মহুয়া দিদির মতন, পাগলিকা দিদির মতন, এই বিদেশ থেকে পড়াশোনা করেছে স্যার সরি বারবার। সাগরিকা না, সাগরিকা। না আমি ভাবছি পাগলিকা, এনিওয়ে আই কুড বি এই মিস্টেকেন। সাগরিকা আর কার্যত তিনি একটা শো পরিচালনা করছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী একজনকে কার্যত মাওবাদী বলে তিনি বেরিয়ে গেছিলেন সেই শো। উনি সেই স্টুডেন্টটা মাওবাদী বললেন না, উনি ব্যাস একটা জিজ্ঞেস করেছেন কি, তানিয়া ভরদ্বাজ। হ্যাঁ, আর সেটাও স্টেজড। এই ইন্টারভিউতেও আমি কি করব, আপনি আমাকে ভীষণ ইনসাল্ট করেছেন, আমি উঠে গিয়ে
এখন আমি ফেরত আসছি। তারপর আমাকে এমপিও বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন আমি বলবো, আরে দেখো এই কত ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, এ আমাকে এত পিয়ার্সিং কোয়েশ্চেন করেছে যে আমি ওয়াক আউট করে দিলাম। আর তারপরে আপনি এই আমার কীর্তি গাবেন, হর হর অভিজিৎ, অভিজিৎ মহান, অভিজিৎ এই ভারতের সম্রাট। আর তারপরে আমি বলবো, হ্যাঁ দেখো আমি আমার এই ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে আপনাকে কনভার্ট করে দিলাম, আর আমি আপনাকে এমপি বানিয়ে দেবো প্লিজ। সেটা ড্রামা ছিল, সবাই জানি সেটা ড্রামা ছিল। সেই কোয়েশ্চেনতে কি মাওয়িস্ট তো বলেইনি। সারের দাম জিজ্ঞাসা করা হয়েছিল, ব্যাস, সারের। হ্যাঁ, দাম জিজ্ঞেস করলে সেই কোথায় ওটা ইনসাল্ট? কিন্তু আপনি তো বলছেন স্যার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান, কিন্তু হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন কি- আশেপাশে যারা ঘুরছে স্যার তারাই তো স্ক্যামের সাথে জড়িত। আই এগ্রি। সে তাহলে তাদেরকে যোগ্য শাস্তি দিচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন কেন? তাদের জন্য কোটি কোটি টাকা অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালের মতো আইনজীবী দাঁড় করিয়ে পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকা কেন খরচা হচ্ছে? তাই আমি বলছি, আই উইল অ্যাকসেপ্ট মমতা দিদির অ্যান্টি কমিউনিস্ট যে ক্রেডেনশিয়াল আছে 100%, ওই রকম যেই রকম উনি কমিউনিস্টকে অপোজ করলেন কেউ করতে পারতো না। আর কমিউনিস্ট সেখান থেকে এই বের করে দিলে ভীষণ ভালো, ওকে 100%। তাই আমি দিদির ফ্যান। কিন্তু দিদি আমি বুঝেছি কি উনি ইদার বুঝেন না কি কী রকমের জন্য ওদের অ্যারাউন্ড আছে, অর অ্যাকসেপ্ট করে দিয়েছেন। কেন কি ওয়ান পার্সন ক্যানট চেঞ্জ, ইনস্টিটিউশন হ্যাজ টু চেঞ্জ। উনি সেই ইনস্টিটিউশন রেখেছেন। পরিবর্তন অনলি টু ওয়েজ, ইদার চেঞ্জ টিএমসি অর টিএমসি চেঞ্জেস ইটসেলফ। কিন্তু টিএমসি চেঞ্জ দিদি শোয়িং নো ইন্টারেস্ট ইন চেঞ্জিং টিএমসি। কিন্তু স্যার এইবারে কোথাও মনে হচ্ছে 26-এ আলটিমেট ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গবাসী চাইছেন। কেন কি দিদি চেঞ্জই করছে না। কত টার্ম নেবেন আপনি? ইউ হ্যাভ বিন চিফ মিনিস্টার ফর হোয়াট 15-20 ইয়ার্স নাও? 15 ইয়ার্স। 15 ইয়ার্স। 15 ইয়ার্সতে যদি আপনি চেঞ্জ করতে পারলেন না, তো টাইম হয়েছে নতুন সরকারের জন্য। এই ফেরত সেই কি বলে, আইনস্টাইন বলতেন ম্যাডনেস না, আর একটা ডেফিনিশন আছে কি আপনি সেই ফেরত করবেন, কিন্তু এক্সপেকটেশন হয়েছে কি রেজাল্ট ডিফারেন্ট হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে চলছে তারা হচ্ছে জুমলাবাজির সরকার, কার্যত তারা মানুষের স্বাধীনতা হরণ করছে। কারণ কেন, আগে তো ভোটার চয়েস করতো সরকারকে, এখন সরকার চয়েস করছে ভোটারকে, এসআইআর-এর মাধ্যমে তিনি বলতে চাইছেন। তাহলে কিন্তু আমি এই জিজ্ঞেস করছি, এসআইআর কতবার হয়েছে? 2002-এ একবার হয়েছে, আর একবার এই 26-এ হচ্ছে। হ্যাঁ, এখন এসআইআর ইজ আ কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড প্রসেস। উনি বলছেন যে কনস্টিটিউশনতে যে লেখা যায় সেটা আপনি করলেন, আপনার কনস্টিটিউশনকে ভায়োলেশন করছেন। সে কী রকম হতে পারে? তারপরে বলবেন যে আপনি কী রকম বঙ্গতে ইলেকশন করছেন, কেন কি ইলেকশন করবারই কনস্টিটিউশনের ভায়োলেশন। এই কী রকম ভাই, এই কী লজিক এটা? আমি তো বুঝতে পারলাম না। স্যার লেখা আছে কি ইলেকশন কমিশন করতেই এই এসআইআর করতে হয়? হ্যাঁ। পাওয়ার আছে? হ্যাঁ। তো কেন করবে না? স্যার আপনি যেহেতু দীর্ঘদিন প্রতিরক্ষা নীতি নিয়ে কাজ করেছেন, আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টা নিয়েও কাজ করেছেন, তো স্যার এই যে বাংলাদেশের একদম বর্ডার পশ্চিমবঙ্গ, তো সেইখানে দাঁড়িয়ে বারবার করে বিএসএফ জমি চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দেন না, বা কেন্দ্রীয় এই স্বরাষ্ট্র মন্ত্রকের দিকেই তিনি আঙুল তুলেন। কি করে অনুপ্রবেশ ঘটে? তাহলে অমিত শাহ কেন পদত্যাগ করবে না, স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবে না, বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এমনকি এটাও বলেন যে বিএসএফ নাকি নারীদের উপর অত্যাচার করেন। বিএসএফ নিয়েও তিনি উস্কানিমূলক মন্তব্য দেন। কিভাবে দেখছেন? দেখুন, এখন এই মমতাদির সরকারটা কত ইয়ার্স আছে? 15 ইয়ার্স টোটাল। সেই 15 ইয়ার্সতে বিএসএফ কিচ্ছু করলো না মহিলাকে,
সাডেনলি যখন বলা যায় কি উনি কি ল্যান্ড দেবেন এই ফেন্সিং ক্রিয়েট করতে, তখন উনি মহিলাতে অত্যাচার করছেন। বর্ডার এরিয়াতে কে কৃষ্ণনগর কোথায়, সেই যেখানে এই শাহজাহান শেখটা ছিলেন, ওই কোথায়? সন্দেশখালি। সন্দেশখালি, ওই তো বর্ডারের কাছেই আছে। একদম। হ্যাঁ, সেখানে কে করছিল? আর সন্দেশখালিতে তো কি ওকে তো কি ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছিলেন। 50 days পুলিশ, এত এত একটা বাজে পুলিশ। আপনি সেই জোক শুনেছেন? এই কোনো এটাতে এসছে, একটা এই কোম্পানি নতুন গাড়ি নিয়ে এসেছে, গাড়িটা বাজে, হর্ন ছাড়া সব কিছু বাজে, হর্নটা বাজে না, বুঝলেন তো? ওই রকম ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, এত বাজে, বাজেই না। এই রকম পুলিশ একটা স্মল এরিয়া, সন্দেশখালি অত বড়ও নেই, ওইখানে দেখুন ফাইন শাহজাহান শেখ। তারপরে মিরাকুলাসলি যখন শাহজাহান শেখ নিজে অ্যাপিয়ার হয়, কি আপনি দেখলেন সেই ভিডিওটা? কোনো বড় লাট সাহেবের মতন এই চলছে, আর এই সব পুলিশ এসকোর্ট, অ্যারেস্ট নয়, পুলিশ এসকোর্টের এই করে চলছে। সিবিআইও তো ওখানে গিয়ে আক্রান্ত হয়েছে। তারপরে যখন আপনি দেখলেন, তারপরে ওর চোখটা নিচে। वेस्ट बंगाल पुलिस संगे जानता है मैं कौन हूँ, जानता है मेरा बाप कौन है, যখন সিবিআই আছে, জি সাব, হ্যাঁ সাব, হুজুর সাব। দিস ইজ দ্য প্রবলেম। দ্যাট ইজ ওয়াই ইউ নিড পরিবর্তন। স্যার আরেকটা, দ্যাট ইজ ওয়াই ইউ নিড পরিবর্তন। যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ করে, কাউকে ভয় লাগে না। বিএসএফ যেখানে সীমান্তে দাঁড়িয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, সেই বিএসএফকে বলা হচ্ছে তারা নারী অত্যাচারকারী। সেই বিএসএফকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদেরকে ধর্ষণ করে বিএসএফ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আর যখন হচ্ছে, আপনি কি করছেন? আপনি কেন উনিকে অ্যারেস্ট করছেন না? আপনি এখনো কত বিএসএফ, যখন বিএসএফরা মহিলার সঙ্গে কোনো অত্যাচার করে, সেটা স্টেট জুরিসডিকশনতে এসে আপনি অ্যারেস্ট করতে পারেন। আপনি এখনো কত বিএসএফ এর জওয়ানে অ্যারেস্ট করেছেন? কত অ্যারেস্ট করেছেন? কেউ অ্যারেস্ট করেনি। ব্যাস কোথায় হচ্ছে? ও সে না, এখানে হচ্ছে না, ওই ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারতে হচ্ছে। গিভ মি আ ব্রেক। স্যার এমন একটা রাজ্য আপনি দেখেছেন কোথাও যেখানে বিএসএফকে, স্বরাষ্ট্রমন্ত্রককে জমি দেওয়া হচ্ছে না ফেন্সিংয়ের জন্য? না। কেন হচ্ছে তো এই তো আমরা জানি। বাঙালকে তো কাঙ্গাল করে দিয়েছে। আর যখন আপনি কাঙ্গাল করে দিয়েছেন, যে বাঙালিরা পশ্চিমবঙ্গতে আছে, আপনি উনিকে কিচ্ছু দিতে পারেন না, তো ইম্পোর্ট করে সেই স্ক্যাম হয়। তো আপনি দেখেছেন সেই জব স্ক্যাম, বলবেন আমাকে 10,000 টাকা দিন, আমি আপনাকে সে কি HCL উইপ্রোতে ম্যানেজার বানিয়ে দেব, আপনি আমাকে দেবেন। আর তারপরে আপনি গিয়ে উইপ্রোতে জিজ্ঞেস করবেন, আমার ম্যানেজার জবটা কি হলো, কে রে তুই, আমি তো জানিই না। এই রকম করে সব নিয়ে এসে চাকরিতে দুর্নীতি হয়েছে এরকম। আর দেখুন সেই কি হয়েছে, বাংলাদেশিগুলোরা কেন কি বাংলাদেশিও পশ্চিমবঙ্গতে কাজ করতে পারে না। উনি সব গুড়গাঁওতে, নয়ডাতে আপনি দেখবেন যে সব কাজ করছেন, এখানে কনস্ট্রাকশনতে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিয়ে, সব ঘরে পরিষ্কার, এই সব বাংলাদেশ থেকে এসেছে। ওপেনলি বলে আমরা বাংলাদেশি, ওইখান থেকে এসেছি, সিলেট থেকে এসেছি, চিটাগং থেকে এসেছি, এই সব করে। ইম্যাজিন, এমনকি স্যার ইম্যাজিন আপনি ইম্পোর্ট করে উনিকে আপনি কাজ দিতে পারেন না। এইটাই ওয়েস্ট বেঙ্গল মডেল। এমনকি সম্প্রতি হাদি খুন হলো, আপনি জানেন নিশ্চয়ই, বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। তার খুনিও ধরা পড়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এখন কি করব আমরা? এখন কি, বেঙ্গলটা এত ভায়োলেন্ট হয়ে গেছে, আপনি কি করবেন? কিন্তু রাজ্য সরকার তো বলছে অনুপ্রবেশ ঘটছে, স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ কি করছে তাহলে? সীমানায় দাঁড়িয়ে কি করছে? তো কি করছে সেটা তো আমি, কি করতে পারেন ও ভিসা দেখতে পারেন। আপনি যত ফেন্সিং করবেন, লোকরা আসবেই। তাই বিএসএফ কি বলছে, দেখো দুটো প্রবলেম আছে, এক ফেন্স দিয়ে কাজ হবে না, আর আমাদের ভেতরেও একটু কারাপশন আছে।
এই আমার একটা কলিগ ছিল ওআরএফতে, জয়িতা ভট্টাচার্য, উনি কোভিডতে মারা গেলেন। আর উনি একটা রিপোর্ট করেছেন ক্যাটেল স্মাগলিং, গরুর স্মাগলিং ইন্টু বাংলাদেশ। সেখানে বিএসএফকে একটু পয়সা দিয়ে সেই গরুর স্মাগলিং হতো ইন্টু বাংলাদেশ ঈদের কুরবানির জন্যে। এটা সব প্রবলেম আমরা জানি, তাই ওরা কি বলছে, সেকেন্ড ফেন্স চাই, থার্ড ফেন্স চাই। না না, দেব না। কেন দেবেন না? যদি আপনি দেবেন না, দেখুন এটা ফিল্টারের মতন। ফিল্টার থেকে আপনি যখন প্রথমবার কিছু দিন একটু ফেসে যাবে সেখানে, তারপরে 2-3 বার করেই একদম পিওর এই বেরোবে, তো সেই রকম। কিন্তু সেও করতে দেবে না। কিন্তু স্যার একটা জিনিস, এইভাবে তো শুধু আমরা একটা রাজ্যের নিরাপত্তা নয়, এটা তো দেশের নিরাপত্তা। দেশের নিরাপত্তা, কিন্তু প্রবলেম কি হয় যে প্রপার্টি যে আছে ওইটা স্টেট গভর্নমেন্টের। এই কনস্টিটিউশনালি একটা সেন্ট্রাল লিস্ট আছে, একটা স্টেট লিস্ট আছে, একটা কনকারেন্ট লিস্ট আছে। ল অ্যান্ড অর্ডার প্রপার্টি এটা সব স্টেট লিস্ট। যখন আপনি করবেন, যখন অমিত শাহ বলবেন, এটা দেখুন, এটা একটা ট্র্যাপ। যখন অমিত শাহ বলবেন আমি এই ল্যান্ডটা সব ন্যাশনালাইজ করে নিয়ে নিচ্ছি, তো এই বলবেন সেই টাটা প্ল্যান্টের এগেনস্ট কি হয়েছিল, সিঙ্গুর আন্দোলন, হ্যাঁ, সেই করবে, বলবে এই দেখো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আম্বানির এই কি এজেন্ট, আদানির এজেন্ট এসে আমাদের ল্যান্ড নিয়ে নিয়েছে, সব এই করুন, বহিরাগত বাইরে এই সব করে আন্দোলন গিয়ে সব পরিবহন থেকে ডাইভার্ট হয়ে যাবে। তো হ্যাঁ, আমি আই উইল অ্যাগ্রি, এটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, কি অমিত শাহকে সেই ল্যান্ডটা ন্যাশনালাইজ করে ফোর্সিবলি করবার উচিত। কিন্তু এ কি পলিটিক্যালি উচিত এখন, যখন বাঙালকে পরিবর্তন চাই, তখন আপনি ইস্যু ডাইভার্ট করে আপনি এটাকে এক অ্যান্টি বহিরাগত মুভমেন্ট করে আপনি বলবেন পশ্চিমবঙ্গর ল্যান্ডটা গুজরাটি নিয়ে নিচ্ছে করে। স্যার সম্প্রতি প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, প্রধানমন্ত্রী বললেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। এই প্রথম আমরা প্রধানমন্ত্রীর মুখে শুনলাম সবকা হিসাব। মানে এই যে করাপশান, এই যে এত কিছু প্রধানমন্ত্রী নিজেও তার বক্তৃতার মাধ্যমে ফুটিয়ে তুললেন, কিন্তু এই সবকা হিসাব, তার মানে তো সবকা হিসাব মানে 26-এ পরিবর্তন হলে সবকা হিসাব হবে পশ্চিমবঙ্গে। হওয়ার তো উচিত, কিন্তু সবকা হিসাব আমরা জানি না। প্রথমে যখন গভর্নমেন্ট আসবে তখনই হতে পারবে না, যত বাইরে থেকে হবার ছিল সে তো হয়ে গেছে। এইবারে আপনার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি হতে পারে? আই ডোন্ট নো। আমার মমতা বন্দ্যোপাধ্যায় কি যাচ্ছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় সে তো আমি বলতে পারবো না। আমি জানি কি ভীষণ রাগ আছে, লোকরা ভীষণ রেগে আছে, কিন্তু সেই state will it convert to votes? I don't know. Even if you want to change it, সেই কারেজ হবে এসে ভোট দেবার? I don't know. আর জাস্ট টু বি ক্লিয়ার, আমার যে সব ইলেকশন প্রিডিকশন হয়েছে এখন সব সময় আমার নামটাই পানাওতি, মানে যে সব সময় যে বলে ওর অপোজিটই হয়। তার মানে আপনি তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, তাহলে অপোজিট হবে। স্যার তাহলে আমি বলছি, তাহলে আপনি এইবারে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন। এইবার আমি কি বলছি অ্যাজ পানাউটি ইন চিফ, আমি কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এত ভিক্টরি পাবেন, উনি 1000 সিট অ্যাসেম্বলিতে নেবেন। আপনি জিজ্ঞেস করবেন 1000 সিটই নেই, হ্যাঁ, কিন্তু আপনি বিশ্বাস করবেন না কি উনি 1000 সিট নিয়ে আসবেন আর সব জয়কার করবেন, মোদি রিজাইন করে দেবেন আর মমতাদি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন। এইটাই আমরা ইলেকশনের পর আরেকটা এই করবেন, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু 1000 সিটস দিদি উইন করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, মেরা হাত গ্যারান্টি অ্যাজ পানাউটি ইন চিফ। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ভোট বৈতরণী পার করার আগেই নির্বাচন কমিশনারের সব থেকে বড় পদক্ষেপ, কারণ সাথেই দেখা গেল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, সিপি
সবাইকে পদ থেকে সরিয়ে কার্যত অব্যাহতি দিয়ে নতুন করে তার পদে নিয়োগ করা। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমলাতন্ত্রটাকে পুরোপুরি ইলেকশন কমিশন এই মুহূর্তে নিজেদের হাতে নিতে চাইছে, যাতে ভোটটাকে অন্তত মাথাগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ভোট বৈতরণী পার করা সম্ভব হবে। এবং সন্ত্রাসমুক্ত যে নির্বাচন কমিশনার বারবার তিনি নিজেও বলেছেন যে এবারে আমরা সন্ত্রাসমুক্ত ভোট করব, ল অ্যান্ড অর্ডার যারা ব্রেক করবে তাদেরকে ছেড়ে কথা বলবেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারের পদক্ষেপ বা নির্বাচন কমিশনের পদক্ষেপ আমরা স্বাগত জানাবো, কিন্তু দেখার কতটা ভয়, কতটা সন্ত্রাসমুক্ত অবাধ নির্বাচন পশ্চিমবঙ্গে হয়, নাকি আবার 2021-এর মতো রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হয়, সেটাই এই মুহূর্তে দেখার। কারণ পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য রেডি। তারা কি ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবেন? আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন অভিজিৎ আয়ার মিত্র। আপনাদেরকে সমস্তটা তুলে ধরেছি যে পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গের যে নিরাপত্তাহীনতায় ভুগছে, কার্যত পশ্চিমবঙ্গের এই নিরাপত্তাহীনতা কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে কিন্তু এখনও কাঁটাতারের বেড়া পুরোটাই দেওয়া সম্ভব হয়নি, কারণ বর্তমান যে সরকার চলছে সেই সরকার কিন্তু এখনও পর্যন্ত জমি দিচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন না হয় তাহলে দেশের নিরাপত্তাও কিন্তু এই মুহূর্তে বিঘ্নিত হবে। দেখার কতটা 26-এ পরিবর্তন আসছে কি না, বা 26-এ পরিবর্তন হচ্ছে কি না, পশ্চিমবঙ্গের মানুষই শেষ কথা বলবেন। স্যার যেটা বললেন, ভোট বৈতরণী পার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে। কারণ তা পরিবর্তন যদি চাই, পরিবর্তনের জন্য লড়াই কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেই করতে হবে। দেখা যাক কি হয় 26-এ। শেষ হাসি কারা হাসে। নমস্কার।